আসসালামু আলাইকুম। 2026-27 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আজকে লাইভে প্রথমবার। সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানাও। ওকে, সবাই আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। শান্ত, আমার কাছে মনে হচ্ছে একটু নয়েজ আছে। আমি চেক করলাম, নয়েজটা পেলাম না, তো আমি একটু দেখতেছি, আমি একটু কথা বললাম। সবগুলো গ্রুপে সবাই লিংকটা একটু শেয়ার করে দাও, গ্রুপগুলো লিংকটা দিয়ে দাও। আমাকে প্রচুর মানুষ কল দিচ্ছে, আমি আসলে টোটালি কোনো কিছুর সাথে আসলে জয়েন কানেক্ট করতে পারতেছি না। একটু সময় নিচ্ছি। সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, সবাই কি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা? কারো কোনো প্রকার ইস্যু থাকলে, মাইক্রোফোন ইস্যু হতে পারে, কানেকশন ইস্যু হতে পারে, কোনো ইস্যু থাকলে একটু কমেন্ট করো। এখন কি সব ঠিক আছে? ওকে, এই শান্ত, ফোন এয়ারপ্লেনে দিছিলা? ওকে, ঠিক আছে। ক্রিটিক্যাল তো হবেই। কারো কোনো ইস্যু থাকলে শেয়ার করো। আমরা 1-2-3 মিনিট টাইম নেব, এরপরে আমাদের লাইভটা শুরু করব। সবাইকে একটু আসার জন্য আমরা সময় নিচ্ছি, যাতে সবাই চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কি কি পড়বো। আমার সামনে অবশ্য সরাসরি ক্লাস করার জন্য মানুষ আছে, যাদের কাছে আসলে ফোন নেই, তাদের আসলে কি অপশন, তো লাইভ ক্লাসের টাইমে সরাসরি চলে আসছে। তো সবাই একটু খেয়াল করো, আমরা খুব হাইসে খেলে পড়বো এবং টাইমটা ভালো কাটাবো। কোনোভাবেই মেসেঞ্জারে কেউ মেসেজ দিলে ওইদিকে যাওয়া যাবে না। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব নোটিফিকেশন বন্ধ। এখন শুধুমাত্র ক্লাস হবে, শুধুমাত্র পড়াশোনা হবে। ঠিক আছে, আমরা ল্যাবরেটরির অনিরাপদ ব্যবহার করব। নিরাপদ ব্যবহারগুলো একটু ভালো করে দেখব, খেয়াল করে সবাই। তো চ্যাপ্টারে একদম শুরুর দিকে আসলে আমাদের কি নিয়ে পড়তে হয় এটা একটু আমাদের বুঝতে হবে, যে ভাই আমরা আসলে কি নিয়ে পড়াশোনা করব এই চ্যাপ্টারে। শান্ত, আমার এটা কালো করা লাগবে ভাই। আচ্ছা, আমি দেখতেছি। ওকে, সমস্যা নেই। এক্সারসাইজ বুকটা কালো করতে চাই। সব কালো আসবে না এখান থেকে? ঠিক আছে, ওকে। তাহলে দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ওকে, তো ল্যাব পড়ার ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা সবার আগে জানতে হবে, খেয়াল করো। আমরা টু দা পয়েন্ট করব। যদি কারো অনেক জানার আগ্রহ থাকে, ভাই আমি অনেক জানতে চাই, তাহলে আসলে আমি তার জন্য ওয়াইস টিচার না, কারণ আমি শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ি। তো পরীক্ষার জন্য পড়াটা হচ্ছে আমার মেইন গোল। খেয়াল করো, তো সবার আগে আমরা যে জিনিসটা খেয়াল করব, যে হচ্ছে এমএসডিএস মানে কি। এমএসডিএস, দেখো একটা ল্যাবে কোন জিনিসটার সেফটি প্রোটোকল কি হবে। যে ধরো একটা অ্যাসিড, এখন তুমি তো যে তোমার প্রিয় তোমার মুখে অ্যাসিড ঢালে দিতে পারো না, তার একটা নিরাপত্তা প্রোটোকল আছে। এই জিনিসটাকে বলে হচ্ছে এমএসডিএস।
এমএসডিএস মানে হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। সবাই কি বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, তাহলে এটা হচ্ছে এমএসডিএস। তাহলে হোয়াট ইজ এমএসডিএস? এমএসডিএস মানে হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এটা পরীক্ষায় আসবে, সবাই একটু দেখে নাও এমএসডিএস মানে কি, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ল্যাবে যাওয়ার সময় আমি কোন কাজটা করব না? এটা আমার নিরাপদ চশমা, এটাকে আমি পকেটে রাখবো? অবশ্যই না। আমি কি স্যান্ডেল পরে যাব? অবশ্যই না। তো অনুশীলনীতে প্রশ্ন আছে ল্যাবে যাওয়ার সময় কি করা যাবে না? সবাই পারে ভাই, কমন সেন্স। নিরাপদ চশমা পকেটে থাকা, এটা পকেটে থাকবে না, চোখে থাকার কথা, তাই না? এটা একটু মনে রাখবো। গুরুত্বপূর্ণ যে টপিকে যাব সেটা হচ্ছে গ্লাভস। গ্লাভসটা নিয়ে আমরা আজকে একটা ভালো আইডিয়া রাখবো। গ্লাভসটা একটু ভালো করে দেখার চেষ্টা করব। সমস্যা হচ্ছে? মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে আই গেস। মাইক্রোফোন আরো একটা দাও, দুইটাই কানেক্ট করে দাও। যে হচ্ছে আরো একটা মানে উলানজি ডাবল কানেক্ট করো, সমস্যা নেই তো, দুইটা তিনটা তো আছে মাইক্রোফোন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম গ্লাভস, সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? এটা তো দুটাই কাজ করতেছে। মাইক্রোফোন কাজ করতেছে না ঠিক মতো? দেখো তো মাইক্রোফোন ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি কাজ না করে তাও একটু কমেন্ট করো। দেখো তো গ্লাভস নিয়ে আমরা একটু পড়বো। গ্লাভস নিয়ে কি কি জিনিস পরীক্ষায় আসে একটু খেয়াল করো। গ্লাভস আছে আসলে দুই প্রকার, একটা হচ্ছে সিনথেটিক গ্লাভস, একটা হচ্ছে সিনথেটিক গ্লাভস, আর একটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে নাইট্রাইল মূলকের সংকেতটা বলো তো, নাইট্রাইল মূলকের সংকেতটা বলো। নাইট্রাইল মূলক, সবাই কমেন্ট সেকশনে নাইট্রাইলের সংকেতটা বলো তো। নাইট্রাইল হচ্ছে সায়ানাইডের আরেক নাম, তাই যেটা নাইট্রাইল গ্লাভস সেটা হচ্ছে সিএন, আর এটা হচ্ছে সিনথেটিক গ্লাভস। তো এই নাইট্রাইল গ্লাভসে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে, ভালো করে খেয়াল কর, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে এই জায়গাটায় সমযোজী বন্ধন থাকে, তাই না? তো এই নাইট্রাইল গ্লাভস মনে রাখবি মাটিতে গেলে নাই হয়ে যায়, মানে অণুজীব ভাঙতে পারে। পরীক্ষায় আসবে যে কোন গ্লাভসটা অণুজীব দ্বারা ভাঙনযোগ্য, উত্তর হচ্ছে নাইট্রাইল। ভাই কেন ভাঙনযোগ্য, কিভাবে মনে রাখবো? ভাই ও তো মাটিতে গেলে নাই হয়ে যায়, নাইট্রাইল মাটিতে গেলে নাই হয়ে যায়, তাই অণুজীব দ্বারা ভাঙনযোগ্য হচ্ছে নাইট্রাইল গ্লাভস। অণুজীব দ্বারা ভাঙনযোগ্য কোনটা? নাইট্রাইল গ্লাভস। তাহলে অণুজীব দ্বারা ভাঙনযোগ্য না কোনটা? সিনথেটিক গ্লাভস। তাহলে অণুজীব দ্বারা ভাঙনযোগ্য নাইট্রাইল, ভাঙনযোগ্য না সিনথেটিক। এমএসডিএস মানে কি? এমএসডিএস মানে কি? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ঠিক আছে, আশা করি সবাই পারবি যে এমএসডিএস মানে হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ওকে, এরপর খেয়াল করো সবাই আমার দিকে। তাহলে আমি এবার কিছু গ্লাভসের নাম বলবো আর ওই গ্লাভসের কাজগুলো মুখস্থ করব, জাস্ট মুখস্থ করব, বোঝাবুঝি পরে। এই জায়গায় বুঝে কোনো লাভ নাই। এই গ্লাভস বুঝে তুমি আপাতত জীবনে কিছু করে দিবা না, জাস্ট পরীক্ষায় যেটা আসবে, যেটা তোমার জন্য দরকার সেটুকু পড়ো। দেখো, এক নাম্বার জিটেক্স গ্লাভস। কি নাম বললাম? জিটেক্স। মনে রাখবা, জতে জিটেক্স, জতে জ্বলন্ত। সবাই আমার সাথে একবার বলো, জতে জিটেক্স, জতে জ্বলন্ত। শান্ত, সব ঠিক আছে? তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস? জিটেক্স গ্লাভস। ঠিক আছে, তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স। পরেরটা বললাম জ্বালা সৃষ্টিকারী পদার্থ, জ্বালা, 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 লাতে লাটেক্স। এবার মনে রাখবা, জ্বালা সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় লাটেক্স, জ্বালা লাটেক্স। জ্বলন্ত জিটেক্স, জ্বালা লাটেক্স, জ্বলন্ত জিটেক্স। এরপর দেখো ভিনাইল গ্লাভস আছে। কি গ্লাভস? ভিনাইল গ্লাভস। ভিনাইল গ্লাভস, এই লাইটটা বন্ধ করো, পিছনে ছোট লাইটটা। হ্যাঁ, ভিনাইল। ভিনাইল হচ্ছে ভিনাইল। এই ভিনাইল গ্লাভস মনে রাখবা যে ভিনাইল গ্লাভস মানে হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইডের কথা বলতেছি। ভিনাইল গ্লাভস মানে কিসের কথা বলতেছি? পলিভিনাইল ক্লোরাইড। সব ঠিক আছে? লাইট তাহলে সবাই বলো তো, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস? জ্বলন্ত, জ্বলন্ত বস্তু। তো যেটা বললাম ভিনাইল হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তো মনে রাখবা, ভিতে ভিনাইল, ভিতে বিরক্তিকর, নট বিরক্তিকর, এটা হবে বিরক্তিকর। তো তুমি জাস্ট মনে রাখার স্বার্থে যে ভাইয়া বিরক্তিকর পদার্থ নিয়ে কাজ করার সময় ভিনাইল গ্লাভস। এটা তৈরি হয় কি দিয়ে? পলিভিনাইল ক্লোরাইড দিয়ে। পরীক্ষা এটা আসবে
ভিনাইল গ্লাভস কি দিয়ে তৈরি হয়? উত্তর পলিভিনাইল ক্লোরাইড। পরীক্ষায় এটাও আসবে যে পলিভিনাইল ক্লোরাইড তৈরির প্রভাবক কি? তুমি বলবা HgCl2। HgCl2 এটা কি তৈরির প্রভাবক? পিভিসি তৈরির প্রভাবক। পিভিসি তৈরির প্রভাবক কি? পলিভিনাইল ক্লোরাইড। আরো একটা জিনিস মনে রাখো একটু, এই পলিভিনাইল ক্লোরাইড তৈরির প্রভাবকের সাথে একটা কমন সংকেত পরীক্ষায় আসে। ক্যালোমেলের সংকেত কি? তো ক্যালোমেলের সংকেত হচ্ছে Hg2Cl2। তাহলে ক্যালোমেলের সংকেত কি বললাম? Hg2Cl2। পুরা জিনিসটা একবার একটু দেখো। তাহলে জ্বালা বললে লাটেক্স বলবা, জ্বলন্ত বললে জিটেক্স বলবা। ঠিক আছে, সবাই কমেন্ট করো তাহলে জ্বালা সৃষ্টিকারী পদার্থের জন্য কোন গ্লাভস। এবার দেখো এই যে জিটেক্স বললাম, এই জিটেক্স হচ্ছে অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প। আগে একটা গ্লাভস ইউজ করা হয়তো অ্যাসবেস্টস, এই অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প হচ্ছে জিটেক্স। অ্যাসবেস্টসের বিকল্প কি? জিটেক্স। বিরক্তিকর হলে কি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। শান্ত? ওকে। আর হচ্ছে ক্যালোমেলের সংকেত কি? Hg2Cl2। ঠিক কথা কাজ করতেছে মতপিস? ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো সবাই আমার দিকে, একটা গুরুত্বপূর্ণ জায়গা। ধরো এমন জায়গা যেখানে বৈদ্যুতিক শক লাগার পসিবিলিটি আছে, তাহলে তুমি অবশ্যই প্রাকৃতিক রাবার গ্লাভস ইউজ করবা। তাহলে বৈদ্যুতিক শক লাগার পসিবিলিটি থাকলে কি ইউজ করবা? প্রাকৃতিক রাবার গ্লাভস। বৈদ্যুতিক শক, প্রাকৃতিক রাবার গ্লাভস। বৈদ্যুতিক শক, প্রাকৃতিক রাবার গ্লাভস। জ্বলন্ত হলে জিটেক্স, জ্বালা হলে লাটেক্স। ভিনাইল বিরক্তিকর। আর জিটেক্স হচ্ছে কার বিকল্প? অ্যাসবেস্টসের বিকল্প। আর ক্যালোমেলের সংকেত কি? Hg2Cl2। ঠিক আছে, এই কটা মনে রাখা সম্ভব? আমি কি আপনাদের ধরবো একটু? চলো একটু দুটা কোশ্চেন ধরে আসি। সবাই ক্যালোমেলের সংকেতটা কমেন্ট করো, আমি কমেন্ট পড়বো প্রত্যেকে, ডোন্ট ওয়ারি। ক্যালোমেলের সংকেতটা কমেন্ট করো সবাই। ক্লাসটা নোট করার চেষ্টা করবা, সবাই ক্লাসের নোট গ্রুপে শেয়ার করিও। আমি ইনশাআল্লাহ যাদের নোট ভালো লাগবে ওদের একটা ঈদ সালামি দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আমরা একটু বই দেখে আসি, চল। পুরা পেজ আসতেছে তাই না শান্ত? আমি যাও টপ ভিউ দিচ্ছি। ঠিক আছে, দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের শুরুর দিকে থেকে খেয়াল করো একবারে। এই দেখো এই যে আছে MSDS, এই দেখো MSDS মানে কি? দেখো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, মনে আছে বলছিলাম? এটা একটু মনে রাখার চেষ্টা করবা, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর নিরাপদ চশমা পকেটে রাখা যাবে না, অবশ্যই কাছে রাখতে হবে, বলছিলাম। এরপর দেখো এরপর খেয়াল করো হ্যান্ড গ্লাভস দিয়ে কিছু বলছিলাম, নাইট্রাইল গ্লাভস, যেটা তোমাকে বলছিলাম যে নাইট্রাইল গ্লাভস হচ্ছে অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা মনে রাখবা। আর জিটেক্স, এই দেখো জিটেক্স, যতে জ্বলন্ত, তো মনে রাখবা যে জিটেক্স হচ্ছে জ্বলন্ত। এই দেখো ভিনাইল গ্লাভস, ভিনাইল গ্লাভস তৈরি হয়েছে কি দিয়ে? পিভিসি দিয়ে। লাটেক্স কি বলছিলাম? জ্বালা সৃষ্টি করে, জ্বালার জন্য লাটেক্স, পিভিসির জন্য ভিনাইল। আর একটা গ্লাভস এক্সট্রা আছে, এটা আমি বলিনি, একবার একটু বলে দিই লাল কালি দিয়ে, নিওপ্রিন গ্লাভস। তো নিওপ্রিন গ্লাভসটা আমরা ইউজ করি তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করার সময়, তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করার সময় ইউজ করি। আর এটা তৈরি হয় যে জিনিস দিয়ে, তার নাম হচ্ছে পলিক্লোরোপ্রিন। পলিক্লোরোপ্রিন। তো তুমি মনে রাখবা আমরা কাদের তেল দিই? নেতাদের তেল দিই না? নেতাদের আমরা তেল মারি। তো মনে রাখবা নতে নিওপ্রিন আর ততে হচ্ছে তেল জাতীয় বস্তু। নিওপ্রিন কি নিয়ে কাজ করে বললাম? তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করে হচ্ছে নিওপ্রিন গ্লাভস। তাহলে তেল জাতীয় বস্তু বললে কি বলবা? নিওপ্রিন গ্লাভস। ঠিক আছে, আশা করতেছি এটুকু আমরা মোটামুটি পারবো, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। চলো তো আমি একটু কোশ্চেন ধরে আসি, সবাই আমাকে বলো জ্বালা সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ইউজ করবো? জ্বালা, জ্বালা সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ইউজ করব? সবাই আমার আরেকটা কোশ্চেনের উত্তর দাও তো, যে আমি বললাম যে MSDS, ম্যাটেরিয়াল সেফটি ডাটা সলিউশন, লাস্টের S ফর কি? আসলে লাস্টের S ফর কি? না রিনি, ক্লাসের রেকর্ড, এটা তো রেকর্ডেড ক্লাস রিনি। আমি তো তোমার কমেন্ট রেকর্ডেড পড়লাম, জানো? যে রিনি কমেন্ট করছে ভাই এটা কি লাইভ ক্লাস নাকি রেকর্ডেড ক্লাস? তো এটা আসলে রেকর্ডেড ক্লাস, আমি আগেই রেকর্ড করে রাখছিলাম 1000 বছর আগে।
আজকে সেটা স্ট্রিম করা হচ্ছে। থ্যাংক ইউ রিনি, রেকর্ডেড ক্লাস দেখার জন্য তোমাকে ধন্যবাদ। চলো এরপর আমরা সামনে আগাবো। তো গ্লাভস সম্পর্কে তো আমরা একটা আইডিয়া নিলাম, এখন আমরা একটু সফট গ্লাস আর হার্ড গ্লাস সম্পর্কে পড়বো। ভাই সফট গ্লাস মানে এমন গ্লাভস যেটা ছোঁয়ার আগে ভেঙে যায়, আর হার্ড মানে এমন শক্ত যেটা কখনোই ভাঙে না। বিষয়টা এমন না। সফট গ্লাস হচ্ছে যে গ্লাসটা সোডিয়াম থেকে তৈরি হয়, এটাকে তুমি বলবা সফট গ্লাস, আর যেটা পটাশিয়াম থেকে তৈরি হয় এটাকে বলবা হার্ড গ্লাস। তো মনে রাখবা যে কোনো মানুষকে পটানোই হার্ড। পটানো এত সহজ কাজ না, এই যে তুমি ছেলেও একটা মেরে পটাইতে পারো না, এটা কারণ কি? পটানো হার্ড। তাই পটাশিয়াম হার্ড গ্লাস, আর সোডিয়াম সোডিয়াম সাথে সফট গ্লাস। তাই মনে রাখবা যখনই সফট গ্লাসের কথা আসবে তখন বলবা যে কোমল গ্লাস বা সফট গ্লাস, তাহলে তুমি পাবা কি? সোডিয়াম। ঠিক আছে। আর যখন আমি হার্ড গ্লাসের কথা বলবো তখন তুমি বলবা পটাশিয়াম। সফট গ্লাস সোডিয়াম, হার্ড গ্লাস পটাশিয়াম। এখন কোনটা সফট গ্লাস কোনটা হার্ড গ্লাস এটা নিয়ে আমাদের একটা ঝামেলা আছে, যে ভাইয়া সফট গ্লাস কোনটা এটা পারি না, মনে থাকে না, আর হার্ড গ্লাস কোনটা এটাও মনে থাকে না। তো কি করবেন? তো খেয়াল করো, সফট গ্লাস। এখন সমস্যা যেটা এক এক এডিশনে এক এক রকম লেখা, তো তুমি আপাতত একটা ছন্দ দিয়ে দিব, এটা পড়বা, এইচএসসি এভাবেই যাবে। অ্যাডমিশনের আগে আরেকবার দেখে বলবো কি করা লাগবে। লিখো সবাই বা মুখস্থ করো। ওই যে বাংলা সিনেমার শয়তান থাকে না, কাবিলা, দেখবা ওই কাবিলা কি করে প্রত্যেক সিনেমার, প্রবলেম প্রত্যেক সিনেমার লাস্টে যে কাবিলা নায়িকাকে যে ধরে যে এই তুই আমার হতে পারবি না তো তুই কারো হবি না, তখন নায়িকা বলে ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি না, না তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না, ও সরি তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তো তখন হচ্ছে শয়তান জোর করে নায়িকাকে ধরে নিয়ে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত শয়তান কিছু করার আগেই নায়ক চলে আসবে। আর সবার লাস্টে পুলিশ এসে আকাশে একটা গুলি করে বলবে আইন নিজের হাতে তুলে নিবেন না। তো এই শয়তান থাকে হচ্ছে কাবিলা, আর কাবিলা জোর করে ধরে নিয়ে আসে কাকে? রিয়াজকে। রিয়াজ থাকে নায়ক। তোমরা দেখবা বাংলা সিনেমা মাঝে মাঝে, চান্স পাওয়ার পর এটা দূরে দেখবা। ওয়াচ কাবিলা ফোর্স রিয়াজ, নিচে কি দেখা যাচ্ছে রিয়াজ? শান্ত, ওয়াচ কাবিলা ফোর্স রিয়াজ। দেখো ওয়াচে হচ্ছে ওয়াচ গ্লাস, ভালো করে খেয়াল করো। ওয়াচে কি বললাম? ওয়াচ গ্লাস। কাতে হচ্ছে কাচ নল, মুখস্থ করো আমার সাথে। কাতে কি? কাচ নল। বিতে হচ্ছে বিকার, বিতে বিকার। লতে হচ্ছে লিবিক শীতক, এই মুখস্থ কর। লতে কি বল আমার সাথে? লতে হচ্ছে লিবিক শীতক। ফোর্সে হচ্ছে ফানেল, ফোর্সে হচ্ছে ফানেল। আর রিয়াজে হচ্ছে রিয়েজেন্ট বোতল, রিয়াজে হচ্ছে রিয়েজেন্ট বোতল। তাহলে দেখো আমি কি বললাম? ওয়াচ কাবিলা ফোর্স রিয়াজ। এই বিকার নিয়ে ঝামেলা আছে, দুই বইতে দুই রকম। আপাতত আমরা এটা দিয়ে সার্ভাইভ করব। ওয়াচে কি বললাম? ওয়াচ গ্লাস। কাতে কাচ নল, বিতে বিকার, লতে লিবিক শীতক, ফোর্সে ফানেল, আর রিয়াজে রিয়েজেন্ট বোতল। সবাই কমেন্টে বলো যে জ্বালা সৃষ্টিকারী পদার্থের জন্য তো ল্যাটেক্স, কিন্তু অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প কি? অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প কি? চলো তাহলে ওয়াচ কাবিলা ফোর্স রিয়াজ আমরা একটু দেখে নিলাম। সফট গ্লাস কি কি, আর হার্ড গ্লাসে কোনটা থাকে বলছিলাম? হার্ড গ্লাসে থাকবে পটাশিয়াম। তাহলে সফট গ্লাসে সোডিয়াম আর হার্ড গ্লাসে হচ্ছে পটাশিয়াম। এরপর খেয়াল করো, যে জায়গাটা পরীক্ষা আসবে আমরা এটা একটু দেখবো। এরপর গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। চলো আমরা পরিষ্কার কৌশল একটু দেখে আসি। খেয়াল করো সবাই আমার দিকে। কোন সমস্যা? ওকে, সবাইকে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ? কারো কোনো সমস্যা হচ্ছে? একটু কমেন্ট গুলো দেখে আসি। বলতো কোন গ্লাভসটা অণুজীব দ্বারা ভাঙনযোগ্য? অণুজীব দ্বারা ভাঙনযোগ্য গ্লাভস কোনটা? অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। এরপর দেখো, ঠিক আছে, এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরিষ্কারক। খেয়াল করো ভালো করে আমার দিকে। পরিষ্কারকের মধ্যে তোমার কি কি মাথায় রাখতে হবে এটা বুঝতে হবে আগে। দেখো সবচেয়ে ভালো পরিষ্কারক কোনটা? তোমার কোশ্চেন হবে এটা যে সর্বোত্তম পরিষ্কারক কোনটা, সবচেয়ে ভালো। তো যখন সবচেয়ে ভালো পরিষ্কারকের নাম সামনে আসবে তখন তুমি সবার আগে বলবা যে সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে সবচেয়ে ভালো পরিষ্কারক বা সর্বোত্তম পরিষ্কারক যখন বলবে তখন তুমি কার নাম বলবা? পটাশিয়াম ডাইক্রোমেট
প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক। সর্বোত্তম কোনটা? পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এক নাম্বার কথা শেষ। যদি বলে কাঁচ সামগ্রীর পরিষ্কার করতে চাও, তাহলে কাচের ক্ষয় করে ফেলতে পারে কে? মনে রাখবা, কাচের ক্ষয় করে HF, কাচের ক্ষয় করে HF। এখন দেখবা অনেক মানুষ কি করে, কাঁচ সামগ্রী নিয়ে বসে আছে, কাচের ক্ষয় করে একজনের নাম লিখতেছে। ভাই কাচের ক্ষয় করে একজনের নাম লেখা মানে কি? কাচের ডিজাইনিং করতেছে। তাই যদি বলে কাচের ক্ষয় করে কে, উত্তর HF। আর যদি বলে কাচের ডিজাইন করে কে, তাও উত্তর HF। তাহলে কাচের নকশা করতে কোনটা লাগে? দেখা যাচ্ছে শান্ত নিচে? তাহলে কাচের নকশা করতে কোনটা? HF। কাচের ক্ষয় করতে কোনটা? HF। কথা ক্লিয়ার? এরপর তোমাকে বলবে তেল বা চর্বি দূর করতে কোনটা ইউজ করবা। শোনো, আমরা যে অজৈব যৌগগুলা, অজৈব দ্রাবক ইউজ করি, আমাদের ব্যবহার করা সবচেয়ে বেশি অজৈব দ্রাবক হচ্ছে পানি। আর জৈব দ্রাবক যদি বলে, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবকের নাম হচ্ছে অ্যাসিটন। এটা পরীক্ষায় আসে যে সব থেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবকের নাম কি? উত্তর হচ্ছে অ্যাসিটন। তো আমি অ্যাসিটনকে কোথায় ইউজ করব? উত্তর তেল বা চর্বি পরিষ্কার করতে। তাহলে যদি বলে তেল বা চর্বি পরিষ্কার করতে কি ইউজ করব? অ্যাসিটন। এই তোর অনেক তেল জমে গেছে, আমি আসছি, তুই তোল, আসছি তোল। অ্যাসিটনের এক নাম কি? প্রোপানন। তো অনেকে দেখবা প্রেমে পড়লে তেল জমে, তাই প্রোপানন প্রেম। তাই মনে রাখবা অ্যাসিটন বা প্রোপানন, এটা হচ্ছে তেল বা চর্বি দূর করতে ইউজ করবা। সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, মুখস্থ করো আমার সাথে, ঠিক আছে? কাচের ক্ষয় করে কে বলছি? এরপর দেখো Na2CO3 আছে, Na2CO3। এই Na2CO3 আমরা কয় পার্সেন্ট ইউজ করি জানিস? 10%। তাহলে Na2CO3 যখন আমরা পরিষ্কারক হিসেবে ইউজ করি, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট না কিন্তু, সোডিয়াম কার্বনেট, তখন কত পার্সেন্ট ইউজ করব? 10%। কত পার্সেন্ট? 10। আরেকটা কোশ্চেন আসতে পারে সর্বোচ্চ, সেটা হচ্ছে একটা পরিষ্কারক আছে, নাম হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90, DD90, ডিটারজেন্ট ডেকন 90। এটা স্পেশালিটি, এটা হচ্ছে আমাদের যে বাজারে যে কম দামি ডিটারজেন্ট গুলা তুমি দেখো, ওইগুলোর মধ্যে ফসফেট থাকে। কি থাকে? ফসফেট। এটা আমাদের হাতে, ধরো আমরা যে হাত দিয়ে বারবার বারবার হ্যান্ড ওয়াশ করি, এই হাতের জন্য খারাপ, মানে আমাদের মানব দেহের জন্য অতিরিক্ত ফসফেট খারাপ, ঠিক আছে? আমাদের জন্য অতিরিক্ত ফসফেট খারাপ। তো এই ডিটারজেন্ট ডেকন 90 এটা ফসফেট মুক্ত। তোমাকে বলবে ফসফেট মুক্ত পরিষ্কারক কোনটা, বলবা ডিটারজেন্ট ডেকন 90। তাহলে সবাই আমাকে বলো যে ফসফেট মুক্ত পরিষ্কারক হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90। দেখা যাচ্ছে না মনে হয়? ঠিক আছে, তাহলে ডিটারজেন্ট ডেকন 90 হচ্ছে ফসফেট মুক্ত, ঠিক আছে? আসলে বোর্ড অনেক বড়, তো এই আমরা একটু ক্যামেরা পিছাই দেবো পরের দিন, সমস্যা নেই এখন, ঠিক আছে? তাহলে ফসফেট মুক্ত হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90। সবাই কমেন্ট করো কাচের ক্ষয় করতে কি লাগে? কাচের ক্ষয় করে কে? কাচের ক্ষয় করে কোন পরিষ্কারক? সবাই একটু কমেন্ট করে ফেলো। দেখো এই যে গ্লাস সামগ্রী পরিষ্কারক আছে এখানে, তো গ্লাস সামগ্রী পরিষ্কারক থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, আমি একটু পেজ ভিউটা চেঞ্জ করি, এক সেকেন্ড। এই যে দেখো, তুমি দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, দেখো এখানে একটু খেয়াল করো যে গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমি যা ইউজ করবো তার মধ্যে সর্বোত্তম পরিষ্কারক এই দেখো ডিটারজেন্ট, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কি মিশ্রণ? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এরপর খেয়াল করো, পরেগুলো একটু দেখাই নিয়ে আসি। এই দেখো সোডিয়াম কার্বনেট, সবাই কমেন্টে বলো সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ইউজ করব? কত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট ইউজ করার কথা বলছিলাম, মনে করে বলো সবাই কমেন্টে। ওকে, আনসার আলী আছে, সীমারানী আছে, মেডিকেল সেকেন্ড টাইমার, আচ্ছা ঠিক আছে। এই তো আগের রেকর্ড ক্লাসে আমি তোমার নামও জানতে পারছি যে তুমি কমেন্ট করবে এখন এসে। আমি কিন্তু এখনো রেকর্ডেড, আমি সবসময় রেকর্ডেড, এআই, আমি সবসময় এআই। দেখো তাহলে যেটা বললাম যে সোডিয়াম কার্বনেট এটা কত পার্সেন্ট বলছি? 10%। ডিটারজেন্ট ডেকন 90, তুমি আমাকে বলবা ফসফেট যুক্ত না ফসফেট মুক্ত? ফসফেট যুক্ত না ফসফেট মুক্ত? বারবার বলছি এটা পরিবেশ বান্ধব, তাই ফসফেট মুক্ত, পরিবেশ দ্বারা ভাঙনযোগ্য। এই ডিটারজেন্ট ডেকন 90 মানে DD90 যেটা আছে, এটা 100% বায়োডিগ্রেডেবল, 100%, ঠিক আছে? এটা একটু মনে রাখো। পরিষ্কারক নিয়ে মোটামুটি সব বলে দিছি, ঠিক আছে?
তাহলে সবাই একটু কমেন্টে বলে ফেলো আমাকে যে সোডিয়াম কার্বনেট 10% ইউজ করছিলাম, তাই না? বোর্ড টিপল দেখা যাচ্ছে? ওকে, একটু কমেন্ট করে প্রশ্ন করে আসি, সবাই একটু কমেন্ট করুক। সবাই বলো তো, যদি আমি একটা গ্লাসে পটাশিয়াম ইউজ করি তাহলে সেটা সফট গ্লাস নাকি হার্ড গ্লাস? পটাশিয়াম যদি ইউজ করি তাহলে সফট না হার্ড গ্লাস? কমেন্ট করে ফেলো তো সবাই। এই প্রশ্নটার উত্তর দিবা, আর পরের প্রশ্নের উত্তর দিবা যে লিবিক শীতক এটা কি সফট গ্লাস দিয়ে তৈরি হয়েছে নাকি হার্ড গ্লাস দিয়ে তৈরি হয়েছে? এরপর দেখো, এই যে দেখো লেখাই আছে, এই দেখো HF দিলে কাচের ক্ষয়প্রাপ্ত হয়, আবার এটাই কিন্তু কাচের ডিজাইন করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক কোনটা বলো তো? সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক কোনটা? আমি একটু আগে বলছি, এটা কি পানি নাকি অ্যাসিটন? একটু কমেন্ট করে ফেলো। চলো আমরা পরের টপিকে যাই। এবার আমরা ব্যালেন্স নিয়ে একটু কথা বলবো। তো ব্যালেন্সের ক্ষেত্রে আসলে একাধিক ব্যালেন্সের কথা বলা আছে। একটা হচ্ছে বলভঙ্গি ব্যালেন্সের কথা বলা আছে, আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সের কথা বলা আছে। সবাই একটু খেয়াল করো, আমি আসলে একবারে 4টা ব্যালেন্স নিয়েই বলে দিতে চাই যাতে তোমাদের আর ভুল না হয়। তো দেখো ব্যালেন্স, সবাই আমার দিকে একটু ফোকাস করো। ব্যালেন্স আছে হচ্ছে 4 প্রকার, 1 2 3 4। সবাই একটু নোট করার চেষ্টা করবা, যদি ক্লাসটা নোট করে গ্রুপে পোস্ট করো তাহলে অন্যরাও দেখতে পাবে। ঠিক আছে, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স, আরেকটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, আরেকটা হচ্ছে রাফ ব্যালেন্স। তোমাকে আজকে আমি 4টা ব্যালেন্স নিয়ে পড়াবো, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খেয়াল করো। সবচেয়ে কম প্রশ্ন আসবে রাফ ব্যালেন্স থেকে, একটাই প্রশ্ন আসবে রাফ ব্যালেন্স থেকে। আমরা যে পদার্থগুলো মাপার জন্য ইউজ করি রাফ ব্যালেন্সকে, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমার বাসায় ফার্স্ট না হলে সেকেন্ড না হলে আম্মু মার দিত না? তো মনে রাখবা, যারা সেকেন্ড হবে তাদের সাথে আমরা সবাই রাফ বিহেভ করবো। এই তুই সেকেন্ড হইছিস, বের হয়ে যা, এই বাসার খাবার আজকে থেকে তোর জন্য না। ঈদে তোর জামা কেনার কোনো দরকার নেই। ঈদের জামা কে কে কিনে ফেলছো একটু কমেন্ট করো তো। আমার কেনা দরকার, একটা দোকান সাজেস্ট করো। আরে বলিস না, পাঞ্জাবি মার্কেটটা সারা দেশে নষ্ট হয়ে গেছে। তাহলে রাফ ব্যালেন্স যেটা বলছিলাম, রাফ ব্যালেন্স হচ্ছে কোন স্ট্যান্ডার্ড পদার্থ? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ড হলেই ওর সাথে রাফ বিহেভ করবো সবাই মিলে। ঠিক আছে, মনে থাকবে। সফট গ্লাসে পটাশিয়াম ইউজ করি, ট্রু না ফলস? খেয়াল করো। ডিজিটাল ব্যালেন্স, ডিজিটাল 2 প্রকার আছে, একটা হচ্ছে 2 ডিজিট, আরেকটা হচ্ছে 4 ডিজিট। মনে রাখবি, 2 ডিজিটে দশমিকের পর 2টা সংখ্যা, আর 4 ডিজিটে দশমিকের পরে 4টা সংখ্যা। এই 4 ডিজিট এটা কেটে গেছে শান্ত, খেয়াল করো। তাহলে 4 ডিজিট দশমিকের পর কয়টা সংখ্যা? 4টা। আর 2 ডিজিট দশমিকের পর কয়টা সংখ্যা? 2টা। ঠিক আছে, ওকে। তাহলে 2 ডিজিট হচ্ছে 2টা, 4 ডিজিট হচ্ছে 4টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, পলভঙ্গি আর সার্টোরিয়াস। মনে রাখবা, পলভঙ্গিতে দাগ কাটা থাকে 100টা, সার্টোরিয়াসে দাগ কাটা থাকে 50টা। সার্টোরিয়াস 50 আর পলভঙ্গি 100। পলভঙ্গি 100, সার্টোরিয়াস 50। আপাতত এটুকু মনে রাখ, এরপর আমি পলভঙ্গি পড়াবো। তাহলে যদি তোমাকে আমি কোশ্চেন করি যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কোন ব্যালেন্স ইউজ করবা, তুমি কি উত্তর দিবা? আর যদি বলি সার্টোরিয়াসে কতগুলো দাগ, 100 না 200, কি উত্তর দিবা? এখন খেয়াল করো, দেখো পলভঙ্গি, এই পলভঙ্গি ব্যালেন্সের 4টা অংশ আছে, বুঝছো? তুলাদণ্ড বা বিম আছে, একটা অংশের নাম তুলাদণ্ড বা বিম, তোমরা বইতে একটু দেখতে পারো। এই দেখো যে হচ্ছে তুলাদণ্ড বা বিম, তারপরে আছে বেদি আছে, তারপরে স্তম্ভ আছে, আর হচ্ছে বেদি আছে, স্তম্ভ আছে, আর হচ্ছে রাইডার আছে। রাইডার ও রাইডার ধ্রুবক, 4টা অংশ, খুব কঠিন, মনে থাকতে চায় না রে। একবার একটু দেখ, আমি তারপর বলতেছি। তাহলে তুলাদণ্ড বা বিম, বেদি আছে, স্তম্ভ আছে, রাইডার আর রাইডার ধ্রুবক আছে। ঠিক আছে, কেমনে মনে রাখবি দেখ। তুলা তুলা এলা, তুলা এলা। এই তুলাদণ্ড তৈরি হয়েছে কি দিয়ে? অ্যালুমিনিয়াম দিয়ে। তুলা এলা, তুলাদণ্ড কি দিয়ে? অ্যালুমিনিয়াম। বেদি, বতে বেদি,
বতে বোনাইট, বতে বেদি, বতে বোনাইট। তাই বেদি বলবি ইবোনাইট, বেদি হচ্ছে ইবোনাইট। তাহলে বেদি কি বলবো? ইবোনাইট। তুলাদণ্ড কি বলবি? তুলা এলা, তাই অ্যালুমিনিয়াম। এরপরে আছে স্তম্ভ আর রাইডার ও রাইডার ধ্রুবক। এই রাইডার ও রাইডার ধ্রুবক থেকে পড়তে হবে যে রাইডার ও রাইডার ধ্রুবক 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত হয়? উত্তর 0.0001। তাহলে 10 মিলিগ্রাম হলে কত হবে? ডাবল 0.0002। তাহলে 15 হলে কত হবে? 0.0003। তাহলে তুই বল 20 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত হবে? 20 মিলিগ্রাম। এই যে দেখো আমরা চলে আসছি, একটু দেখে নিই। দেখো একটা হচ্ছে কাচের বাক্সযুক্ত বেদি আছে, স্তম্ভ বা কলাম আছে, তুলাদণ্ড বা বিম, আর রাইডার ও রাইডার ধ্রুবক। সবাই কমেন্টে বলো তুলাদণ্ড কি দিয়ে তৈরি হয় বলো, তারপরে বলবা বেদি কি দিয়ে তৈরি হয়। আর 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত, 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত। এই যে দেখো পরের পাতায় আছে, এই যে 5 মিলিগ্রামের জন্য 0.0001 আর 10 এর জন্য 0.002। 15 আমি বলে দিছি, 20 তুই বলবি। ওকে, এরপর চলো শুনো। মোলালিটি, মোলারিটি, ফর্মালিটি, নরমালিটি এগুলো সম্পর্কে তোমরা জানবা। এগুলো তুমি মোটামুটি জানো। কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল না, কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল না, সবাই তোমরা জানো। একটু কমেন্ট করে দাও, আমি প্রশ্নটা আগে করে দিলাম পরের টপিকে যাওয়ার জন্য। কোনটাকে মোলার বলবো, কোনটাকে সেমি মোলার বলবো, এগুলো সবাই পারে। যে 1 হলে মোলার, 0.5 হলে সেমি মোলার, 0.1 হলে ডেসিমোলার, 0.1 হলে সেন্টিমোলার। এগুলোকে আমার বলার দরকার আছে? সবাই শুধু একটা কমেন্ট করে দাও তো, মিলিমোলার কখন বলবা? মিলিমোলার। ঠিক আছে, এরপর চলে যাব প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। খেয়াল করো, দেখো এই সবাই আমার দিকে কমেন্টের উত্তর দিছিস দেখি। এই সবাই উত্তর দিচ্ছে? সবগুলা উত্তর দিবি কমেন্টের, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিবি এবং লাস্ট পর্যন্ত থাকবি। আমি সবগুলো টপিক ধরে 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 পড়াই দিব ইনশাল্লাহ। এরপর দেখ, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম। এবার আমি তোদের প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড নিয়ে বলবো। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে ভালো আমার মতো, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে খারাপ তোমার মতো। ঠিক আছে, এন্ড তুমি আমার একটা কথা বলো শুধু, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে তুমি কোন ব্যালেন্স ইউজ করবা? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কোন ব্যালেন্স ইউজ করবা? পারবা তুমি, আমি জানি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, এটা পাত্রের ক্ষয় করে না, পাত্রের ক্ষয় করে না, এটার ঘনমাত্রা পরিবর্তন হয় না, ঘনমাত্রা পরিবর্তন হয় না, আর এটা বিশুদ্ধ। দেখ আমি একজন নবজাতক বাচ্চা যদি হই, দেখ আমার ক্ষেত্রে আমি বিশুদ্ধ, আমি কখনো ঘনমাত্রা পরিবর্তন করি না, ঘনমাত্রা পরিবর্তন করি না, যা আছি তাই থাকি। আমি পাত্রের ক্ষয় করি না, আর আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি না। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ডের বৈশিষ্ট্য কয়টা? 4টা। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড চিনবে কিভাবে জানিস? নামের মধ্যে সি থাকবে, সবাই ছোটবেলাতে এটা পড়ছিস যে নামের মধ্যে সি থাকলে প্রাইমারি। ব্যতিক্রম পড়ছিস একটা এতদিন, আজকে একটা বেশি পড়বি। ব্যতিক্রম 2টা পড়বি, HCl আর সোডিয়াম পারক্লোরাইডটা পড়িস একটু, NaClO4। এই 2টা বর্তমান পরীক্ষা আসতেছে, HCl আর সোডিয়াম পারক্লোরাইড, এই 2টা বাদে। আর সেকেন্ডারি কেমনে চিনবো? তাহলে সি থাকলেই প্রাইমারি, ব্যতিক্রম হচ্ছে HCl আর NaClO4। আর সেকেন্ডারি ক্ষেত্রে তো তুই জানিসই। এবার সবাই আমাকে বল, আমি কোশ্চেন করি তোরা উত্তর দে, যে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যে আছে সে কি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে নাকি করবে না বলো তো দেখি। ওকে, তাসিন আছে, পায়েল আছে, মালিহা, মুশফিক, অনুপমা, রিনি, পড়শি, থ্যাংক ইউ। সবাই থাকো, একটু নোট ডাউন করতে থাকো, পড়তে থাকি আমরা, চলো। ঠিক আছে, পরীক্ষার মার রেজাল্ট দেখছি রে আমি। তাহলে K2 Cr2 O7 এটা প্রাইমারি না সেকেন্ডারি? কমেন্ট করে ফেলো। চলো আমরা টেক্সট বইতে ফেরত যাই। তো দেখো এখানে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি খুব সহজেই চিনতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না।
সামনে আগাবো। 2 ডিজিট 4 ডিজিট আমি বলে দিচ্ছি। 2 ডিজিটে দশমিকের পর 2টা সংখ্যা, 4 ডিজিটে দশমিকের পর 4টা সংখ্যা। পলভঙ্গি আর ডিজিটালের পার্থক্য এটা আমরা পারি। ঠিক আছে, তারপরে আগাই। খেয়াল করো, বইয়ে বেশ কয়েক পেজ ম্যাথ দেওয়া আছে, এগুলো আমাদের লাগবে না। আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই যে আঙ্গিক বিশ্লেষণ আর মাত্রিক বিশ্লেষণে। তো দেখো, রাসায়নিকভাবে আমরা বিশ্লেষণকে দুইটা পার্টে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে রাসায়নিকভাবে বিশ্লেষণ কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, একটা হচ্ছে আঙ্গিক, আর একটা হচ্ছে মাত্রিক। ভাইয়া মনে রাখবি, আঙ্গিক মানে হচ্ছে অঙ্গে কি আছে। ধর এই যে আমার গায়ে একটা কালো রং, না এটা কালো না, এটা কি হবে, এটা ধরো লাল রঙের একটা জামা পরা আছে আমার, তো এটা হচ্ছে আমার আঙ্গিক বিশ্লেষণ। তো ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের শিখা পরীক্ষা করলাম, তো এইখানে আমি যে সোডিয়ামের কালারটা পাইলাম, এটা হচ্ছে ওর আঙ্গিক বিশ্লেষণ। আর মাত্রিক মানে হচ্ছে ভর বা আয়তন মাপবে। তাহলে মাত্রিক মানে তুই ভর বা আয়তন পাবি। তাহলে আমি যদি তোকে বলি শিখা পরীক্ষা, এটা কোন বিশ্লেষণের উদাহরণ, আঙ্গিক না মাত্রিক? এটা উত্তর দিবি। আরেকটা কোশ্চেন উত্তর দে, সেটা হচ্ছে টাইট্রেশন, এটা কোন ধরনের বিশ্লেষণ, আঙ্গিক নাকি মাত্রিক? এই দুইটা প্রশ্নের উত্তর দিবি। মনে রাখবি, শিখা পরীক্ষা যেটা আছে, এটা তো আমি কে আছে এটা শনাক্ত করতেছি, কত পরিমাণে আছে এটা কিন্তু শনাক্ত করছি না। এই কারণে শিখা পরীক্ষাটা হবে অবশ্যই আঙ্গিক বিশ্লেষণ। আর টাইট্রেশনে অজানা ঘনমাত্রার দ্রবণ বের করা হয়, তাই টাইট্রেশনটা অবশ্যই হবে মাত্রিক বিশ্লেষণ। তো টাইট্রেশন নিয়ে মনে রাখবা যে টাইট্রেশনে কি কি লাগে, তাই না? টাইট্রেশনে লাগে হচ্ছে বুরেট লাগে, পিপেট লাগে, আর কনিক্যাল ফ্লাক্স লাগে। আগে আমরা এগুলা নিয়ে একটু আইডিয়া নিব, তারপরে কথা বলবো। তাহলে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। তোমরা জানো বুরেট থেকে একটা প্রশ্নই নিয়মিত আসছে যে বুরেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? উত্তর হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব অথবা 0.1 ml। তাহলে বলো বুরেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? উত্তর 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml। বলো কত বললাম? 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml। ঠিক আছে। আর পিপেট, পিপেট হচ্ছে পাপেট। পিপেট মানে কি? পাপেট। এই বলে না যে ওই দেশ যুক্তরাষ্ট্রের পাপেট, ওই দেশ, এই এখন বর্তমান যে যুদ্ধ হচ্ছে, মাঝে মাঝে মনে হয় যুক্তরাষ্ট্রই ইসরায়েলের পাপেট, ইসরায়েল যা বলে যুক্তরাষ্ট্র তাই করে। দেখা গেল এপস্টাইন ফাইলের জন্য সব বড় বড় নেতারা নিজের নিজের স্ক্যান্ডাল নিয়ে আটকে বসে আছে ইসরায়েলের কাছে। তাই ইসরায়েল যা বলতেছে তাই করতেছে। ইসরায়েল চাইলে যে কোনো সময় যে কোনো কিছু বন্ধ করে দিতে পারে, এমন একটা অবস্থা তৈরি করছে এখন। তার মানে আমেরিকা হয়ে গেছে কার পাপেট? ইসরায়েলের পাপেট। আর পাপেটের কাজ কি? যা বলা তাই করা, যা বলে তাই করে। তো এই পিপেটের কাজও তাই। তুমি যেখান থেকে যেখানে ডেলিভারি দিতে বলবা সেখান থেকে সেখানে ডেলিভারি দিবে। পিপেটের কাজ হচ্ছে এক পাত্র থেকে অন্য পাত্রে ডেলিভারি করা। শান্ত এসির টেম্পারেচার একটু কমায় দাও শোনা। তাহলে এক পাত্র থেকে অন্য পাত্রে ডেলিভারি করে কে? পিপেট। এক পাত্র থেকে অন্য পাত্রে ডেলিভারি করবে পিপেট। বুলেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? 0.1 ml। তুমি জানো টাইট্রেশনে 3টা জিনিস থাকে, জানা দ্রবণ, জানা ঘনমাত্রার দ্রবণ, অজানা ঘনমাত্রার দ্রবণ আর নির্দেশক। বলো তো কোনটা কোথায় দিবা? শোনো, বুয়েট মানে মনে রাখবা বুয়েট। বুয়েট মানে বুয়েট। বুয়েট সম্পর্কে আমরা কে না জানি, অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকে বুয়েটে পড়ার। তো বুয়েট আমাদের সবার জানা, তাই জানা দ্রবণ বুয়েটে দাও। আর আমরা পিপেট থেকে নির্দেশক ঢালবো, এটা সবাই জানি। মনে রাখবা পানি পানি কোশ্চেন, তাই পিপেটে কি থাকবে? নির্দেশক। পিপেটে কি থাকবে? নির্দেশক। বাকি থাকলো অজানা ঘনমাত্রা গ্লাস। অজানা ঘনমাত্রাটা তুমি দিবা কোথায়? কনিক্যাল ফ্লাক্স। ঠিক আছে, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। জানাটা বুরেটে, অজানাটা কনিক্যাল ফ্লাক্সে, আর নির্দেশক পিপেটে। ঠিক আছে, ওকে। আমরা একটু এখানে দেখে আসি। সবাই একটু কমেন্ট সেকশনে বলে দাও যে বুলেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? বুলেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? কমেন্ট করে দাও সবাই। ঠিক আছে, দেখো সবাই একটু খেয়াল করো। আমরা একটু মেজারিং সিলিন্ডারটা একটু দেখে নিব। দেখো মেজারিং সিলিন্ডারে আসলে কি লাগবে পরীক্ষায়। তো মেজারিং সিলিন্ডারে যখন আমরা মাপবো, মাপার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করতে হবে। যে এখানে মাপার ক্ষেত্রে একটা প্রোটোকল আছে, দেখো লোয়ার মিনিসকাস। এটা খুব গুরুত্বপূর্ণ কথা,
যে তরলের সর্বনিম্ন বক্রতল দেখে মাপা হয় কোথায়? উত্তর হচ্ছে দেখো, তরলের সর্বনিম্ন বক্রতল দেখে মাপা হয় মেজারিং সিলিন্ডারে। মেজারিং মানে তো মাপবো, কাকে মাপবো? ছেলেকে মাপবো। মেজারিং সিলিন্ডার, তেমন একবার ছেলেরে মাপলে তার সবচেয়ে খারাপ অবস্থায় সে কেমন এটা দিয়ে মাপতে হবে, যে গরিব অবস্থায় সে ছেলেটা কেমন, বড়লোক হওয়ার পর সবাই বদলে যাবে। তাই লোয়ার মিনিসকাস, এবার মনে রাখবা তরলের সর্বনিম্ন বক্রতল দেখে মাপি হচ্ছে মেজারিং সিলিন্ডারে। ঠিক আছে, এখান থেকে আর কোনো কিছু পরীক্ষায় আসবে না, মেজারিং সিলিন্ডার থেকে এটুকুই আসবে। আমি আগেই পড়ে আসছি। বুলেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? কমেন্ট করে দাও, এখানে সেটাই লেখা আছে দেখো, 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml। এক পাত্র থেকে অন্য পাত্রে ডেলিভারি করতে কি ইউজ করবা বলে ফেলো। এরপর চলো দেখো সামনে আগাই। এরপর দেখো কনিক্যাল ফ্লাক্স নিয়ে আমরা কি পড়বো। বলছিলাম যে টাইট্রেশন ইউজ করা হয় হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। ঠিক আছে, বুলেট পরিষ্কার করার জন্য আমরা ইউজ করব সর্বোত্তম পরিষ্কারক। এখন তুমি আমাকে বলো যে সর্বোত্তম পরিষ্কারক কোনটা? সর্বোত্তম পরিষ্কারক কোনটা? সর্বোত্তম পরিষ্কারকের নাম বলেন। শুরুতে বলে আসছি, না পারলে আজকে তোমার একদিন কি আমার একদিন। ঠিক আছে, ওকে। এবার দেখো আমি একটু সামনে আগাবো পরের টপিকে যাওয়ার জন্য। বুনসেন বার্নার আমাদের নেক্সট টপিক, চলো পড়ে আসি। এই দেখো সুন্দর করে আঁকি। তুমি জানো কি না আমার পুরা নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, মইনুল দা পিকাসো, পাবলো দা নেরুদা, ছবি আঁকার দা আর্টিস্ট, দ্য গ্রেটেস্ট নভেরা আহমেদ মইনুল। এটা আমার পুরো নাম। যারা ছবি আঁকে, চিত্রকর্ম বানায়, স্থপতি আছে, ভাস্কর্য টাস্কর্য বানায়, মুভি টুভিও যারা বানায়, তাদের সবার যে গুরু অফিসিয়াল সে তোমার সামনে দাঁড়ায় আছে, তার লাইভ তুমি এই মুহূর্তে দেখতেছো। তো এই দেখো আমি একটা সুন্দর ছবি আঁকছি বুনসেন বার্নারের। দেখলেই মনে হচ্ছে মানে আমি তো এখান থেকে মানে বাইরে থেকে তাপ ফিল করতেছি, অনেক তাপ লাগতেছে। তোমরা ছবি দেখলেই, আমি ছবি আঁকলেই বলবা ওয়াও ওয়ান্ডারফুল। একজন আমার ছবির খারাপ কথা বলছিল, পরের দিনই সে আমার ব্যাচের সামনে সিঁড়ি থেকে পড়ে মরে গেছে। তো যে কোনো সময় তুমি পড়ে মরে যেতে পারো যদি আমার ছবির প্রশংসা না করো। তাই আজকে থেকে বাঁচতে হলে মইনুল ভাইয়ের ছবির প্রশংসা করতে হবে। তো এটা একটা বুনসেন বার্নার। কি বার্নার? বুনসেন বার্নার। তো এই বুনসেন বার্নার নিয়ে মনে রাখবা তিনটা অংশ আছে। একটা অংশের নাম বুনসেন বার্নার, যেহেতু ব দিয়ে নাম হবে, দেখা যাচ্ছে নিচে বেস, ব দিয়ে নাম হবে বেস। তারপরেরটার নাম হবে বায়ু নিয়ন্ত্রক রিং। বায়ু নিয়ন্ত্রক রিং, দেখো ব দিয়ে, বতে বেস, বতে বায়ু নিয়ন্ত্রক রিং, আর বতে আরেকটা অংশের নাম হচ্ছে বার্নার টিউব। তাহলে তিনটা অংশ, তিনটা ব, বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। খেয়াল করো এই বুনসেন বার্নার নিয়ে তুমি কি মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা যেটা হয় সেটা হয় 300 ডিগ্রি সেলসিয়াস। কত? 300। আর সর্বোচ্চ তাপমাত্রা 1570। এটা পরীক্ষায় আসবে 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 আসবে, তুমি এটা ভুল করতে পারো না। তাহলে বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা কত? 300। সর্বোচ্চ কত? 1570। বুনসেন বার্নারের অংশ কয়টা? তিনটা, ব ব ব। বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। ঠিক আছে, মনে থাকবে। এই আমার বুঝছিস একটা বিড়াল, একটা না দুইটা বিড়াল আছে, সুন্দর সুন্দর বিড়াল, আমি তোদের পরের দিন দেখাবো নি। আগে থেকে একটা অফার দিয়ে দিবনি, আমার বিড়াল যদি কেউ মেডিকেল পরীক্ষায় প্লেস করতে পারিস তাহলে আমি তোদের আমার বিড়াল দিয়ে দেবো, যার যেটা পছন্দ হয় নিয়ে নিবি প্লেস করার পর আর কি। তো দেখ, বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব, সর্বনিম্ন তাপমাত্রা 300, সর্বোচ্চ তাপমাত্রা 1570। ঠিক আছে, আরেকটা জিনিস আসতে পারে, স্পিরিট ল্যাম্প নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, একটু বলে দিই। স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে যেটা ইউজ করা হয় তার নাম হচ্ছে রেকটিফাইড স্পিরিট। স্পিরিট ল্যাম্পের জ্বালানির নাম কি? রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে আছে 95.6% ইথানল, 95.6% ইথানল আর 4.4% পানি। 95.6% ইথানল,
4.4% পানি। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের কন্টেন্ট। দেখো কত সুন্দর একটা বুনসেন বার্নার রাখছি। আমি আবারও একটু বুনসেন বার্নার নিয়ে কথা বলতে চাই, তাহলে সবাই কমেন্টে বলে দাও সর্বনিম্ন তাপমাত্রা কত, বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা কত। এরপর খেয়াল করো, আমি আবার একটু দেখো এদিকে, এই বুনসেন বার্নারের একটা কথা মনে রাখবা, ভিতরে আর বাইরে, ভিতরে যে শিখাটা আছে তার নাম হচ্ছে অন্তঃস্থ নীল বিজারণ শিখা, অন্তঃস্থ নীল বিজারণ শিখা। আর বাইরে যে ওটা তো জ্বলে যাচ্ছে অক্সিজেনের সাথে, তাই বাইরেরটার নাম হয় বহিস্থ জারণ শিখা, বহিস্থ জারণ শিখা। এখন কোশ্চেন আসবে, এই এক জায়গায় পাওয়া যায় কার্বন মনোক্সাইড, এক জায়গায় পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড, কোথায় কার্বন মনোক্সাইড পাবা, কোথায় কার্বন ডাইঅক্সাইড পাবা? খেয়াল করো, এটা তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও। তো প্রথমত মনে রাখবা যে এখানে কার্বনের জারণ সংখ্যা, যেখানে কার্বনের জারণ সংখ্যা সর্বোচ্চ হবে সেটা জারক, আর যেখানে জারণ সংখ্যা সর্বোচ্চ হবে না সেটাই বিজারক। দেখো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে খেয়াল করো, এখানে কার্বনের জারণ সংখ্যা কত বলতো, +2। আবার কার্বন ডাইঅক্সাইডে দেখো কার্বনের জারণ সংখ্যা কত, +4। জারণ সংখ্যা সর্বোচ্চ হইলে তুমি বলবা জারক। তাহলে বহিস্থ জারণ শিখায় জারকটা মানে জারকটা যাবে, তাহলে কাকে পাচ্ছ তুমি, কার্বন ডাইঅক্সাইডকে পাচ্ছ। আর অন্তঃস্থ বিজারণ শিখায় বিজারকটা যাক, তাহলে কাকে পাচ্ছিস, কার্বন মনোক্সাইডকে পাচ্ছিস। মনে থাকবে না? তাহলে অন্তঃস্থ নীল বিজারণ শিখায় কি পাওয়া যায়, উত্তর কার্বন মনোক্সাইড। বহিস্থ জারণ শিখায় কি পাওয়া যায়, উত্তর কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন মনোক্সাইড অক্সিজেনের সংস্পর্শে জ্বলেই তো কার্বন ডাইঅক্সাইড হয়। ঠিক আছে, আমি কয়টা কোশ্চেন করব বুনসেন বার্নার নিয়ে, তোমার উত্তর দিতে হবে। বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত, বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত, সর্বোচ্চটা বলো। বুনসেন বার্নারে, ও মাহিম রহমান ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, ও কমেন্ট করছে মইনুল দা ভিঞ্চি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ মাহিম। আমি তোমাকে যে ছবি এঁকে দেখাইতাম সেই ছবির প্রশংসা তো তুমি অনেকবার করছো। আমার ছবির প্রশংসা করলে এরকম ভাবে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া যায়। আর যারা আমার ছবি বদনাম করছে তারা যুগে যুগে মৃত্যুবরণ করেছে। খেয়াল করো, তাহলে বুনসেন বার্নারে কয়টা অংশ আছে, 3টা, বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। ওকে, ঠিক আছে। তাহলে বলো তো অন্তঃস্থ বিজারণ মণ্ডল, বল এখানে কি পাবা, অন্তঃস্থ বিজারণ মণ্ডল কার্বন ডাইঅক্সাইড না কার্বন মনোক্সাইড? এই দেখো, এই যে অন্তঃস্থ বিজারণ মণ্ডল একদম বইয়ের ডিরেক্ট লাইন কার্বন মনোক্সাইড, আর এই দেখো বহিস্থ জারণ মণ্ডল পাবা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা একটুখানি বইতে একটা টান দিয়ে লিখে রাখো, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই দেখো সর্বনিম্ন তাপমাত্রা কত পড়াইছিলাম, 300। আর এই দেখো সর্বোচ্চ তাপমাত্রা কত, 1570। 1570, ভোলার কোনো সুযোগ নাই, বললে আমাদের ক্যারিয়ার শেষ। রেকটিফাইড স্পিরিটের সংযুক্তিতে কত পার্সেন্ট পানি ছিল বলে ফেলেন তো, রেকটিফাইড স্পিরিটের সংযুক্তিতে পানির পরিমাণ কত বলো সবাই। এরপর আমরা একটু পোর্সেলিন বাটি নিয়ে পড়াশোনা করতে হবে। এই যে পোর্সেলিন বাটি চলে আসছে, তার আগে চলো আমরা একটু দেখে আসি পোর্সেলিন বাটি নিয়ে কি পরীক্ষায় লাগবে। তো তোমরা জানি আমার ছবি না দেখলে তোমাদের ভাল লাগে না, আমি সবার আগে পোর্সেলিন বাটির একটা সুন্দর ছবি আঁকতে চাই। লাল কালি কি দেখা যায়? আমি আরো সুন্দর করে আঁকি, আবার লাল কালি দিয়ে আঁকি। এটা হচ্ছে একটা পোর্সেলিন বাটি। এই পোর্সেলিন বাটিটা সিরামিকের তৈরি। কিসের তৈরি? সিরামিকের। এখানে সাদা কালার নাই তাই না? থাক, সমস্যা নেই, ধরে নাও আমি সাদা কালার রাখতেছি। ঠিক আছে, তাহলে পোর্সেলিন বাটি কিসের তৈরি? সিরামিকের তৈরি। এর কালার কি জানো? এর কালার হচ্ছে সাদা। আর পোর্সেলিন বাটির সর্বোচ্চ তাপমাত্রা কত জানো? 1500। তাহলে পোর্সেলিন বাটির সর্বোচ্চ তাপমাত্রা কত? 1500। এটা কিসের তৈরি? সিরামিকের তৈরি। কালার কি? সাদা। আর এই পোর্সেলিন বাটির মধ্যে কি রাখা থাকে জানো? এর মধ্যে রাখা থাকে হচ্ছে রাজঅম্ল। মনে রাখবা, রাজারাই পোর্সেলিন বাটিতে করে খায়, তাই পোর্সেলিন বাটিতে যা থাকে তার নাম হচ্ছে রাজঅম্ল। রাজঅম্লের মধ্যে কি কি আছে জানো? 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল HCl। কথা বল আমার সাথে, কি কি বললাম? 1 মোল কি? নাইট্রিক অ্যাসিড। শান্ত সবগুলো গ্রুপে লিংকটা রিপিট করো। 1 মোল নাইট্রিক অ্যাসিড ইনক্লুডিং টেলিগ্রাম। 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল কি বললাম? HCl। 1 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল HCl। কি থাকে? রাজঅম্ল। বললাম তাপমাত্রা কত ml বলছি? 1500 ml। আর কি দিয়ে তৈরি? সিরামিকের তৈরি। কালার কি? সাদা। এই যে কয়টা কথা, এই কয়টা কথা লক্ষ্মী বাচ্চার মতো মনে রাখলে শেষ। ঠিক আছে, মন বলতে পারবে না সবাই? তাহলে বলো তো পোর্সেলিন বাটি তৈরি হয়েছে কি দিয়ে? পোর্সেলিন বাটি কি দিয়ে তৈরি হয়েছে? সবাই কমেন্ট করে ফেলো।
আর যে রাজঅম্লের কথা বললাম, রাজঅম্লে সালফিউরিক অ্যাসিড কত মোল? রাজঅম্লে সালফিউরিক অ্যাসিড কত মোল? বলো বলো, তুমি এটা অবশ্যই পারবা। রাজঅম্লে সালফিউরিক অ্যাসিড কত মোল? বলো বলো দেখি একটু কমেন্ট সেকশন। রাজঅম্লে সালফিউরিক অ্যাসিড কত মোল? ওকে, চলো এবার দেখো সবাই, ভাইয়া ওয়াটার বাথ এই শব্দটা তোমরা শুনছো। ভাই আরেকটা বাথ আছে, নাম হচ্ছে স্টিম বাথ। আরেকটা শব্দ আছে, নাম হচ্ছে আইস বাথ। এর মধ্যে আমাদের পরীক্ষায় আসে শুধুমাত্র ওয়াটার বাথ, যে ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত। ভাইয়া ওয়াটারের সর্বোচ্চ তাপমাত্রা যত, ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রাও তত। তো ওয়াটার কত তাপমাত্রা বন্ধ থাকে? 99 ডিগ্রি সেলসিয়াস। 100 হয়ে গেলে তো স্টিম বাথ, তাহলে 99 ডিগ্রি সেলসিয়াসের পরে যা পাবো সব কিসের মধ্যে যাবে? স্টিম বাথ। আর এই পাশে জিরোর নিচে যা পাবো সব কই চলে যাবে? আইস বাথে। বাট পরীক্ষায় আসবে একটাই, ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত। তো এই পট্টাস করে বলে দিবা ওয়াটার বাথ 99 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার বাথ 99। তাহলে 4টা তাপমাত্রা পড়লাম, দেখতো মনে আছে কিনা। ওয়াটার বাথের তাপমাত্রা কত, বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত, বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা কত, পোর্সেলিন বাড়ির তাপমাত্রা কত। 4টা পার্থক্য কি সবাই পারবা? যারা পারবা তারা সবাই ইয়েস লিখো, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখো পোর্সেলিন বাড়ি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসলাম। এরপর দেখো পোর্সেলিন বাড়ির তাপমাত্রা কত বলছিলাম? 1500। এই দেখো 1 মোল নাইট্রিক অ্যাসিড 3 মোল HCl, খুবই গুরুত্বপূর্ণ। এটার নামই হচ্ছে রাজঅম্ল। এর একটা ইংলিশ নাম দিয়ে রাখছে দেখো, অ্যাকুয়া রেজিয়া। একবার একটু দেখে রাখলা, ঠিক আছে, একটু ভাব নেওয়ার জন্য। এরপর দেখো রাসায়নিক পদার্থ শুষ্ককরণ, মনে রাখবা যে কোনো জায়গায় রাসায়নিক পদার্থ শুষ্ক যদি তোমাকে করতে বলে, তুমি একটা নামই উচ্চারণ করবা, শেষ, বলবা ডেসিকেটর। তাহলে রাসায়নিক পদার্থ শুষ্ক করতে কি ইউজ করা হয়? ডেসিকেটর। আর এই শুষ্ককারক হিসেবে ইউজ করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা দুটো নাম বইলো, সমস্যা নেই, ক্যালসিয়াম ক্লোরাইডের নাম আগে বলবা, ঠিক আছে। তাহলে শুষ্ক করতে কি লাগে? ডেসিকেটর। শুষ্ক করতে কি লাগে? ডেসিকেটর। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? কমেন্ট করো, ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? এরপর চলো, আমি দাগানো বইয়ের পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দিব, ক্লাস শেষেই তুমি দাগানো বইয়ের পিডিএফ গ্রুপে পেয়ে যাবা। দাগানো বই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমরা গ্রুপে নিজেরা আপলোড দিব। এবার আমরা বিপজ্জনক পদার্থের হ্যাজার্ড সিম্বলের লেভেলিং করব, ঠিক আছে। বিপজ্জনক পদার্থের হ্যাজার্ড সিম্বলের লেভেলিং করব। তার আগে বলো শুষ্ক কারক হিসাবে যেটা ইউজ করব, শুষ্ক কারক হিসাবে যেটা ইউজ করব তার নাম কি? রাসায়নিক পদার্থ শুষ্ক কারক হিসাবে কি ইউজ করব? শুষ্ক কারক হিসাবে কোনটা ইউজ করবে? সবাই কমেন্ট করে ফেলো। এরপর একটা কঠিন কোশ্চেন করি। ধরো একটা বাথে তুমি তাপমাত্রা দেখলা 108 ডিগ্রি সেলসিয়াস, এটা কি ওয়াটার বাথ নাকি আইস বাথ? বলো তো, কমন সেন্স খাটায় বলো, কমন সেন্স। দেখো চলে আসি, শুরু করলাম। এই দেখো টক্সিক। ভাইয়া আমি তো সবার আগে আমার গার্লফ্রেন্ডের নামের আগে টক্সিক দিতে চাই। টক্সিক পদার্থের উদাহরণ হচ্ছে আমার গার্লফ্রেন্ড। একজন বলবে ভাইয়া না আমার বয়ফ্রেন্ড হচ্ছে টক্সিক। ভাই এই টক্সিক সে টক্সিক না, এই টক্সিক হচ্ছে যা খাইলে বা ত্বকে লাগলে তোর ক্ষতি হবে বা মৃত্যু হবে, এটা হচ্ছে টক্সিক। ভাইয়া সে তো আমার মৃত্যুরই কারণ, আমি তো তাকে ছাড়া বাঁচবো না। এই টক্সিক সে টক্সিক না। শোন মনে রাখবি, টক্সিক মানে বিষাক্ত, যে কোনো ভারী ধাতুই বিষাক্ত, যে কোনো ভারী ধাতু বিষাক্ত। তাই এটা নিয়ে আলাদা করে কোনো প্যারা খাওয়ার দরকার নেই, লাগবে এটা। যে আমি তো বলতে যাচ্ছিলাম ওইটাই, যে তোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তুই যারা টক্সিক ভাবিস সে আসলে টক্সিক না, সে হচ্ছে ভেরি টক্সিক, শুধু টক্সিক। তো খেয়াল কর, ভেরি টক্সিক তুই কাউকে কখন বলবি? যখন কেউ তোর প্রজনন তন্ত্র ধ্বংস করবে। দেখ, প্রজনন ক্ষমতা ধ্বংস করে দিলে তখন তাকে তুই বলবি ভেরি টক্সিক। যখন কেউ ক্যান্সার সৃষ্টি করলে তখন তাকে তুই বলবি ভেরি টক্সিক, ঠিক আছে। ভেরি টক্সিক সবাই বলবি না, মনে রাখবি সায়ানাইডের কথা মনে রাখবি, মার্কারির কথা মনে রাখবি। সায়ানাইড মার্কারি এই দুইটা হচ্ছে ভেরি টক্সিক, সায়ানাইড মার্কারি এই দুইটা হচ্ছে ভেরি টক্সিক, ঠিক আছে। তাহলে মনে থাকবে। তাহলে তোর যে ভালোবাসার মানুষ সে কি টক্সিক? না, সে হচ্ছে ভেরি টক্সিক।
এরপর চলে আয়, দেখ এরপরে আছে ক্ষতিকারক পদার্থ, একবার রিডিং দিস, উত্তেজকটা পড়িস, উত্তেজকটা ভালো করে পড়বি, এটা লাগবে। এই উত্তেজক সেই উত্তেজক না রে তুই যা ভাবতেছিস, তাই এটা নর্মালি মুখস্থ কর। স দিয়ে দুইটা আছে, একটা হচ্ছে সোপ আর একটা হচ্ছে সিমেন্ট। সোপ সিমেন্ট, সোপ সিমেন্ট জোড়া জোড়া, এই একটা অ্যাসিড এই একটা ক্ষার, তাহলে অ্যাসিড ক্ষার সোপ সিমেন্ট। সবার লাস্টে একটা, যখন উত্তেজিত হয় তখন মানুষের মনে রং লেগে যায়, আর রং লেগে গেলে বিরঞ্জন করা দরকার হয়, তাই মনে রাখবি বিরঞ্জক। তাহলে উত্তেজক কয়টা আছে? 5টা। বল আমার সাথে, সোপ সিমেন্ট অ্যাসিড ক্ষার বিরঞ্জক। বল 5টা, সোপ সিমেন্ট অ্যাসিড ক্ষার বিরঞ্জক। বল সায়ানাইড আর মার্কারি, এটা তুই কোন ক্যাটাগরিতে ফেলবি? সায়ানাইড আর মার্কারি। এরপর দেখ দাহ্য, দাহ্য পদার্থ মনে রাখবি, আমি একবারে তোর একটু লিখে দিই, দেখ তুই পারবি। সোডিয়াম, দাহ্য 1 নম্বরে বললাম সোডিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। বল কি কি নাম বললাম? সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। 6টা নাম বলছি, দেখছিস? এরা সবাই পানিতে গেলে আগুন ধরে যায়, এরা পানিতে যে কি ধরায় দেয়? আগুন ধরায় দেয়। ঠিক আছে, মনে থাকবে। এই কারণে আমরা সোডিয়ামকে নষ্ট করার জন্য অ্যালকোহল ইউজ করে থাকি। সোডিয়ামকে নষ্ট করার জন্য কি ইউজ করি? অ্যালকোহল ইউজ করি। ঠিক আছে, এটা একটু মনে রাখিস, এটা লাগবে পরীক্ষার জন্য। তারপর দেখ, এরপরে ধর আছে বিস্ফোরক আছে। বিস্ফোরকের একটা ছন্দ আছে, একবার একটু দেখতে পারিস, আমি লিখে দিচ্ছি, তোর মন চাইলে একবার দেখে নিস বা মুখস্থ করে নিস, বইতে লিখতে দেখে রাখতে পারিস। আজাইরা টলেনি আমার জীবন, মানে সে আজাইরা বাট সেই তাও আমার জীবন। আজাইরা টলেনি আমার জীবন। দেখো আজাইরাতে হচ্ছে অ্যাজাইড, আজাইরাতে হচ্ছে অ্যাজাইড, টলেনে হচ্ছে টলেন বিকারক। এই যে জৈব অ্যামোনিয়াম নাইট্রেট পার্ট অফ টলেন বিকারক। আচ্ছা, তারপর দেখো আমার মানে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট না, টিএনটি গেল। আর হচ্ছে জীবনে হচ্ছে শুরুতে মনে রাখবা জৈব পারক্সাইড। টলেনে মনে রাখবা আগের বইতে ছিল, এই বইতে নাই, ওল্ড টলেন বিকারক, মানে ব্যবহার করার পরে যে টলেন বিকারকটা থাকে সেই টলেন বিকারক লিখে রাখে একটু। তাহলে যেটা বললাম খেয়াল কর, বলছি আজাইরা টলেনি আমার জীবন, আজাইরাতে বলবি অ্যাজাইড, টলেনে বলবি ওল্ড টলেন বিকারক, ওল্ড টলেন মানে ব্যবহার করা টলেন বিকারক। তারপরে হচ্ছে আমারে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, আর জীবনে হচ্ছে জৈব পারক্সাইড। ঠিক আছে, আর একটা কথা মনে রাখিস, যে তেজস্ক্রিয় রশ্মির জন্য যে চিহ্ন তার নাম হচ্ছে ট্রিফয়েল, তেজস্ক্রিয় ট্রিফয়েল, তেজস্ক্রিয় ট্রিফয়েল। এবার কোশ্চেন করবো, তুই উত্তর দিবি। বল সোডিয়াম আর লিথিয়াম কি? সোডিয়াম আর লিথিয়াম এই দুটা কি? সোডিয়াম আর লিথিয়াম এই দুটা কি দাহ্য, টক্সিক নাকি ভেরি টক্সিক? দাহ্য, টক্সিক নাকি ভেরি টক্সিক? তানজিম মুস্তাকিম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমার কমেন্টটা পড়ে অনেকদিন পর মনে পড়লো। তুমি একদিন একটা স্টোরি দিছিলা তানজিম লিখে, যে ব্যর্থ মানুষ হতে চাই, দুনিয়ার সব থেকে ব্যর্থ মানুষ হতে চাই। এত বেশি ডিপ্রেশন এই রোজার মাসে ভালো না, এটার প্রতি কারেকশন রাখো, নামাজ পড়ো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভালো সময় কাটবে। তো দেখো এরপর আমি যেটা বলতেছিলাম, যে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন বলা হয় কাকে? ট্রিফয়েলকে। ট্রিফয়েল হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন। ঠিক আছে, বল বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত? কমেন্ট করতে দিই, মনে আছে কিনা? বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা। ঠিক আছে, আরেকটা কোশ্চেন উত্তর দে, রেকটিফাইড স্প্রিটে পানির পরিমাণ কত? রেকটিফাইড স্প্রিটে পানির পরিমাণ কত? এই দেখ শুরুতে পড়ায় আসছিলাম, এমএসডিএস মানে কি? দেখ ম্যাটেরিয়াল সেফটি ডাটা সলিউশন শিট। ঠিক আছে, ভুল করিস না। এরপর এখানে লাস্টে 13 নাম্বারটা একটু দেখিস, যে আর্সেনিক অক্সাইড। এই আর্সেনিক অক্সাইড তো ক্ষয় করেই, সাথে বিষাক্ত, ক্ষয়ও করবে আবার বিষাক্ত। এটা ইম্পর্টেন্ট, যে সিটি মানে সিতে হচ্ছে কোরোসিভ ক্ষয়কারী, আর টিতে হচ্ছে টক্সিক। তো ক্ষয়কারী আর বিষাক্ত কোনটা? আর্সেনিক অক্সাইড। সবাই একবার কমেন্টে লিখো, আশা করি এটা ভুল করবো না, যে ক্ষয়কারী আর বিষাক্ত কোনটা? আর্সেনিক অক্সাইড। আচ্ছা বলতো, আজাইরা টলেনি আমার জীবন যে ছন্দটা পড়ছিলাম, ওরা কি ছিল? বিষাক্ত, মারাত্মক বিষাক্ত নাকি বিস্ফোরক? এরপর চলো সামনে আগাইতে পারি আমরা। ওকে, আমি একটু পেজ ভিউটা সেট করে নিই। সবাই একটা কমেন্টের উত্তর দাও তো,
এটা কোশ্চেনের উত্তর দাও যে ক্ষয়কারী আর বিষাক্ত একসাথে কাকে বলবা? ক্ষয়কারী আর বিষাক্ত। এবার এই বক্সটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, সবাই একটু ফোকাস করি। সবাই পাইছো, দেখতে পাচ্ছ আশা করি। এই বক্সটা একটু ভালো করে মুখস্থ করবো, ঠিক আছে? আর উপরে যাচ্ছে না। ওকে, খেয়াল করো। 1 নম্বরে আছে ক্লোরোফর্ম, 2 নম্বরে আছে কার্বন টেট্রাক্লোরাইড। ক ক কতে ক্লোরোফর্ম, কতে কার্বন টেট্রাক্লোরাইড, কতে ক্লোরোফর্ম, কতে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এবার খেয়াল করো ক্লোরোফর্মের ক, কার্বন টেট্রাক্লোরাইডের ক। দেখ নামের মধ্যে ক থাকলেই, তুই মুখস্থ কর আমার সাথে, নামের মধ্যে ক থাকলেই তার বিকল্প থাকাবি হেক্সেন। দেখ দুইটার বিকল্প কি? হেক্সেন। ক্লোরোফর্ম হেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইড হেক্সেন। পারবি না? পারবি। এরপর দেখ বেনজিন আর জাইলিন দুইটাই অ্যারোমেটিক যৌগ, এর বিকল্প আরেকটা অ্যারোমেটিক যৌগ টলুইন। তাহলে বেনজিন জাইলিন জোড়া, বিকল্প টলুইন। পারবি। বিউটানল 2, এই দেখ ওর নামের মধ্যেই লেখা আছে ও 2 নাম্বার প্রোডাক্ট। এই যে এত এত পেজ গুলো, তোরা পাকিস্তানি ড্রেস কিনিস না, আমার সামনে লাইভ আসে বুঝছি, আমি দেখি। এই দেখুন এই থ্রি পিসটি অর্গানজার মধ্যে একদম প্রিমিয়াম ফেব্রিক্স। এই থ্রি পিসটি এই যে সবচেয়ে ট্রেন্ডি কালেকশন। আপনি এটি এখনই বুক করার জন্য ইনবক্সে নক করুন, না হলে কিন্তু সেল হয়ে যাবে। এসব করে কিন্তু বলে না ওরা যে পাকিস্তানের থেকে কিন্তু ড্রেস বাংলাদেশে আসে না, এগুলো সব 2 নাম্বার। কিন্তু বিউটানল ওরকম খারাপ না। দেখো নামের মধ্যে লিখে দিছে আমি বিউটানল 2 নাম্বার, মানে আমি খারাপ, আমি পরিবেশের জন্য ক্ষতিকর। আর ও বলছে আমি বিউটানল 1 নাম্বার, আমি পরিবেশের জন্য ভালো। আমাদের বুঝতে পারছিস? এরপর দেখ এটা মুখস্থ কর। লেড ক্রোমেটের বিকল্প হচ্ছে পটাশিয়াম কার্বনেট। লেড ক্রোমেটের বিকল্প কি বললাম? পটাশিয়াম কার্বনেট। আর পটাশিয়াম ধাতুর বিকল্প হচ্ছে ক্যালসিয়াম। তাহলে দেখ আমি আরেকবার প্র্যাকটিস করাই, আমার সাথে একবার মুখস্থ কর, বল সবাই একসাথে কমেন্ট করবি তোরা যে ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের বিকল্প কি আর কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প কি? বল। দুইটাই যেহেতু ক দিয়ে, তাহলে দুইটারই বিকল্প কি ছিল? উত্তর পারিস তুই, হেক্সেন, তাই না? এবার দুইটা অ্যারোমেটিক যৌগ বল, একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে জাইলিন। বল এই বেনজিন আর জাইলিন দুইটার বিকল্প একসাথে কি হবে? কমেন্ট কর। পারবি তুই, আমি জানি। কমেন্ট কর, কমেন্ট কর, পারবি। এরপর দেখ বিউটানল 2 বল, তাহলে বিউটানল 2 এর বিকল্প কি হবে? 2 মানে কয় নাম্বার? 2 নাম্বার, তাহলে ওর জন্য ভালো দিব 1 নাম্বার। তারপরে আছে লেড ক্রোমেট, এটার জন্য দিব কি? পটাশিয়াম কার্বনেট। আর সবার লাস্টে পটাশিয়াম ধাতুর বিকল্প কি দিব? এটা কমেন্ট করবি, ঠিক আছে? একটু প্র্যাকটিস করাইলাম যাতে তোর মনে থাকে। পটাশিয়ামের বিকল্প ক্যালসিয়াম। ওকে, পারবি না? অবশ্যই পারবি। এই বক্স ভুল করলে আমাদের ক্যারিয়ার শেষ। ওকে, আমি ঠিক আছে, সবাই হচ্ছে উত্তর দিয়ে ফেলো। পটাশিয়াম ধাতুর বিকল্প কি? পটাশিয়াম ধাতুর বিকল্প কি? এরপর দেখো এই জায়গাটা আমাদের ভালো করে পড়তে হবে। সবাই একটু খেয়াল করো, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, তোমরা অনেক পেশেন্ট আমরা হসপিটালে পাই, বুঝছো? সুইসাইড করার জন্য হারপিক খেয়ে হসপিটালে আসে, এটা খুব কমন। বর্তমান সময়ে সুইসাইডের একটা কমন প্যাটার্ন হচ্ছে হারপিক খেয়ে আসা। তোমরা জানো হারপিক হচ্ছে টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এতটাই খারাপ, তুই জাস্ট চিন্তা কর যে কতটা খারাপ হইলে ও তোর চোখে 30 সেকেন্ড থাকলে 30 সেকেন্ডের মধ্যে তোর চোখ অন্ধ হয়ে যাবে। তাও অনেক না, 10%। 10% মানেই অনেক আসলে। তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডে তোর চোখ নষ্ট করে দিবে। চিন্তা করে দেখ ভাইয়া, ও তো আমার সাথে চিটিং করছে। আমার বাসায় হারপিক আছে, আজকে কি যে ওর চোখে ঢেলে দিব? ঢেলে দাও, কিচ্ছু হবে না তোমার, জাস্ট 7 বছরের কারাদণ্ড হবে। ঢেলে দাও, ঢেলে দাও। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড চোখে গেলে 30 সেকেন্ডের মধ্যে চোখ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়, মনে রাখিস। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান। এটা গ্লাস ক্লিনার, আর এটা হচ্ছে টয়লেট ক্লিনার। টিসি মানে টয়লেট ক্লিনার, আর জিসি মানে হচ্ছে গ্লাস ক্লিনার। তো গ্লাস ক্লিনারের প্রধান উপাদান চোখে গেলে চোখ আসলে অন্ধ হয় না, চোখ রক্তবর্ণ হয়ে যায়। তো ধরো তোমার কারো কাছে সিম্প্যাথি দরকার, একটু কাদো কাদো ফেস নিয়ে যাচ্ছ, তো
তখন তুমি হচ্ছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবা 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ। ওকে, এরপর দেখ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মনে রাখবি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে পার্মানেন্টলি কিডনি নষ্ট হবে, পার্মানেন্টলি নষ্ট হবে। বইতে দেখ ডিরেক্ট লাইন লেখা পাবি তুই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100% কার জন্য? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এটা ভুল করার দরকার নেই। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, ফরমালিন। ফরমালিন হচ্ছে দোকানে যেসব কাকারা বসে তারা ফরমালিন ইউজ করে। কারা ইউজ করে? কাকারা, কাকা। তাহলে আমরা সবাই কমেন্টে বলো তো পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100% কার জন্য? কত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড চোখকে অন্ধ করে দেয়? আর এই কত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কত সেকেন্ড সময় নেয়? কত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যায়, কত পার্সেন্ট সময় নেয়? ঠিক আছে, কাকা। কতে হচ্ছে কিডনি নষ্ট করে, তেমন কিছু করে না, কিডনি নষ্ট করে। আর কত হচ্ছে ক্যান্সার করে। দেখছো ফরমালিন কত ভালো। ফরমালিনের মধ্যে কি আছে জানো? 40% আছে ফর্মালডিহাইড, 8% আছে মিথানল। ভাই কোচিং সেন্টার গুলা তোরে দিয়ে রঙিন বই পড়ায় তোর ক্যারিয়ার ধ্বংস করে দিবে। নতুন নতুন বিভিন্ন নামের ব্যাচ খুলবে আর সেই নামে দেখবি যে আমার এই বই আছে, এই বই পড়ো। এগুলা পড়লে ধরা খাবি কনফার্ম। তাহলে দেখ কিডনি নষ্ট করে আর ক্যান্সার করে। 40% ফর্মালডিহাইড, 8% মিথানল, 52% পানি। 40% ফর্মালডিহাইড, 8% মিথানল, 52% পানি। মুখস্থ কর। 40% মিথানেল, নট মিথানল, মিথানেল মানে ফর্মালডিহাইড আর কি। 8% মিথানল আর 52% পানি। ঠিক আছে, এমনি মুখস্থ কর। ঠিক আছে, আগা। এরপর আমরা শেষ দিকে চলে আসছি রে, আর একটু কনসেন্ট্রেশন ধরে রাখ। we're about to go। এরপর দেখো আমাদের এই যে বিশ্লেষণ পদ্ধতিটা লাগবে, খেয়াল করো সবাই। আমি বই পাশে দেখাই দেখাই পড়াই। এটার সুবিধা হচ্ছে তোমার সামনে বই থাকলে তুমি কোরিলেট করতে পারবা যে ঠিক আছে আমার সামনে বই আছে, আমি বই মোটামুটি কোরিলেট করতে পারবো। তো দেখ বিশ্লেষণ পদ্ধতির মধ্যে একটা আছে ম্যাক্রো, আরেকটা হচ্ছে সেমি মাইক্রো, আরেকটা হচ্ছে মাইক্রো। সবচেয়ে বেশি পরিমাণ পদার্থ নিয়ে কাজ করে হচ্ছে ম্যাক্রো। কোশ্চেন বুঝবা, বেশি পদার্থ নিয়ে কাজ করে কোনটা? ম্যাক্রো। বাংলাদেশে বেশি ব্যবহৃত হয় সেমি মাইক্রো। বাংলাদেশে বেশি ব্যবহৃত হয় সেমি মাইক্রো। আর সবচেয়ে উন্নত টেকনোলজি হচ্ছে মাইক্রো। পদার্থ সব থেকে বেশি কম ব্যবহৃত হয় কোথায়? মাইক্রোতে। ঠিক আছে, তো কোশ্চেন আসবে যে ম্যাক্রো বিশ্লেষণে পরিবেশের ক্ষতি হয় কিভাবে। তোমার মনে রাখতে হবে পরিবেশে একটা বিষাক্ত গ্যাস তৈরি হয়, নাম হচ্ছে H2S। কি তৈরি হয়? H2S। এই H2S 20 ppm মানুষের বডিতে গেলে মানুষের মৃত্যু হইতে পারে। কয় ppm? 20 ppm। তাহলে 20 ppm H2S তোমার মৃত্যু ঘটাতে পারে। কয় ppm? 20। এরপর দেখো আছে সেমি মাইক্রো। তাহলে ম্যাক্রো বললাম H2S কত ppm? 20 ppm। সেমি মাইক্রোতে এই H2S তৈরি হয় না। H2S এর পরিবর্তে তৈরি হয় থায়োঅ্যাসিটামাইড। এটা কতবার যে পরীক্ষায় আসছে আর কতবার যে আসবে এটা কেউ জানে না। থায়োঅ্যাসিটামাইডের সংকেত কি? CH3CSNH2। বল আমার সাথে, CH3CSNH2। এটা হচ্ছে থায়োঅ্যাসিটামাইড সেমি মাইক্রো পদ্ধতিতে। আর মাইক্রোতে কোনো বিষাক্ত পদার্থ তৈরি হয় না। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা বললাম H2S তৈরি হয় কোথায়? উত্তর দাও। ম্যাক্রো, সেমি মাইক্রো নাকি মাইক্রো? আর সেমি মাইক্রোতে H2S এর পরিবর্তে কি তৈরি হয়? সেমি মাইক্রোতে H2S এর পরিবর্তে কি তৈরি হয়? ওকে, ঠিক আছে। পায়েল লিখছে আইসিটি ক্লাস রেখে কেমিস্ট্রি ক্লাস করে ফেলতেছি। আরে তুই তো করতেছিস, জীবন যুদ্ধে আগায় যাচ্ছিস। আইসিটি এমনি তো তুই কিছু বুঝিস না, টেকনোলজিও সব কিছু বুঝিস না। টেকনোলজি কোথাও দেখলে সুন্দর করে বলবি টেকনোলজিয়া, শেষ দেখবি টেকনোলজি এমনি শেষ হয়ে গেছে। খেয়াল কর। তো আমরা ম্যাক্রোতে দেখি,
ম্যাক্রোর মধ্যে মনে রাখবি যে ম্যাক্রোর ভর হচ্ছে 50 থেকে না, ম্যাক্রোর ভর 50 থেকে 200 না, আগে আমরা আয়তনটা পড়ে আসি তারপর ভর পড়ি। ম্যাক্রোর ভর আয়তন মনে রাখবি 20 ml। ম্যাক্রোর আয়তন কত বললাম? 20 ml। সেমি মাইক্রোর আয়তন বলবি 2 ml, আর মাইক্রোর আয়তন বলবি 0.2 ml। এবার দেখ, তোর আগে কম্বিনেশনটা বুঝাই, এরপর ভর বলতেছি। এটা 20, এটা 2, এটা 0.2। 20, 2, 0.2। তুই বল কত ভাগ করে কমছে? 10 দিয়ে দিয়ে ভাগ হইছে। ভরের ক্ষেত্রে আয়, ম্যাক্রোর ক্ষেত্রে পাবি 50 থেকে 200, যেটা বলতেছিলাম 50 থেকে 200। সেই মাইক্রোতে পাবি তাহলে 10 দিয়ে ভাগ দে, কত হবে? 5 থেকে 20। আর মাইক্রোতে 0.5 থেকে শুরু হবে আসলে, তাই আর মাইক্রো নিয়ে পেড়া খাওয়ার দরকার নেই, ঠিক আছে? না, এই শূন্য একটা করে বাড়বে না শান্ত? হ্যাঁ, এটা 500 থেকে 2000, একটা শূন্য করে বাড়বে, কমে কমে গেছে রে। 500 থেকে 2000, তাহলে এটা হবে 50 থেকে 200, আর এটা হবে 5 থেকে 20। এবার ঠিক আছে, এবার একটু দেখে নাও, আরেকবার দেখে নাও ভালো করে। ম্যাক্রো বললাম 500 থেকে 2000, এরপর একটা করে শূন্য বাদ দাও, এটা শূন্য বাদ দিলাম, এটা শূন্য বাদ দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 50 থেকে 200। আবার একটা শূন্য বাদ দিলাম, একটা শূন্য বাদ দিলাম, তাহলে 5 থেকে 20। আর এটা 20, 2.2। সবাই একটু কমেন্ট করো, ম্যাক্রোর ম্যাক্রোর মানে সবচেয়ে বড়টার আয়তন কত? ম্যাক্রোর আয়তন কত বলো? থায়োঅ্যাসিটামাইডের সংকেতটা কেউ লিখে কমেন্ট করতে পারবা? থায়োঅ্যাসিটামাইড। আর একটা কোশ্চেন বলতো, H2S কত ppm মানুষের মৃত্যু ঘটায়? H2S কত ppm মানুষের মৃত্যু ঘটায়? H2S যে মানুষের মৃত্যু ঘটায়, এটা কত ppm? যারা লাইভে ক্লাসটা করতেছিস সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেখিস তো নিজের টাইম লাইনে, একটু বেশি ছেলে মেয়ে দেখতে পারবে তাহলে, ঠিক আছে? এরপর দেখ, এরপর দেখ ক্রোমাটোগ্রাফি আছে। এখানে কয়েকটা উদাহরণ দিয়ে আছে, একবার একটু দেখবি। ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোমেট্রি, থার্মো অ্যানালাইসিস। কঠিন কোনো নাম দেখলেই তুই বুঝে ফেলবি ভাইয়া কঠিন নাম, তার মানে ওটা মাইক্রো। কঠিন মানে উন্নত মানেই সেটা মাইক্রো হবে, ঠিক আছে? এরপর দেখো কয়েকটা লাইন দাগানো আছে, এগুলো পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ। পড়া ধরে আসি একটা, ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? ওয়াটার বাথ, এই দেখো এই যে ওয়াটার বাথ, সর্বোচ্চ তাপমাত্রা কত বলো? সবাই কমেন্ট করে ফেলো। এরপরে আমাদের একটু জিনিস পড়তে হবে যে কোথায় কি পড়লে কি দিতে হবে। ধরো তুমি একটা ছেলের সাথে ডিচ করলা, তো ওই ছেলেটা তোমাকে কি দিবে? অ্যাসিড মারবে। তো ধরো তোমার গায়ে অ্যাসিড মারছে, তখন কি করতে হবে? যদি গায়ে কোথাও অ্যাসিড মারে তাহলে অবশ্যই সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। তাহলে বডিতে কোথাও অ্যাসিড পড়লে কি দিব? সোডিয়াম বাইকার্বনেট। কত পার্সেন্ট? 5% সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এট দ্য সেম টাইম যদি ক্ষার পড়ে তাহলে অ্যাসিড দিতে হবে, সেক্ষেত্রে আমরা 5% অথবা 7% বোরিক অ্যাসিড দিব। 5% অথবা 7% বোরিক অ্যাসিড দিব। বোর হয়ে যাচ্ছ তাই গায়ে ক্ষার মেরে দিয়ে বোরিক অ্যাসিড দিবা, কোনো সমস্যা নেই। এটা দিয়ে কিন্তু ওই যে ক্যারম খেলে না, এই বোরিক অ্যাসিড দিয়ে কিন্তু, ঠিক আছে? তাহলে অ্যাসিড গেল, ক্ষার গেল। এবার মনে রাখবা, পেটে যদি অ্যাসিড চলে যায় ভাই, পেটে অ্যাসিড চলে গেলে, পেটে এমনি অ্যাসিড অনেক থাকে, HCl থাকে না, নরমালি সমস্যা হয় না, কিন্তু বিশাল অ্যাসিড চলে গেলে তখন অনেক ক্ষেত্রে বলে, বইতে লিখে রাখছে, আসলে আমি জানি না কেন খাওয়াবে, সাবান পানি দেয়। আর যদি পেটে ক্ষার চলে যায়, লিখে রাখ সবাই একটু, পেটে যদি ক্ষার চলে যায় তাহলে তেঁতুল খাওয়ার জন্য যেটা দেয় সেই টার্টারিক অ্যাসিড দিবে। পেটে ক্ষার চলে গেলে টার্টারিক অ্যাসিড দিবে। চারটা কথা বললাম। অ্যাসিড যদি পড়ে 5% সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিড যদি পড়ে 5% সোডিয়াম বাইকার্বনেট, ক্ষার যদি পড়ে 5% বা 7% বোরিক অ্যাসিড। পেটে অ্যাসিড পড়লে সাবান পানি, পেটে অ্যাসিড পড়লে সাবান পানি, আর পেটে ক্ষার গেলে টার্টারিক অ্যাসিড। পেটে অ্যাসিড পড়লে সাবান পানি, পেটে ক্ষার গেলে টার্টারিক অ্যাসিড। আশা করি তোমরা সবাই এটুকু পারবা। আমি এবার র্যাপিড ফায়ার কোশ্চেন করব, সবার উত্তর দিতে হবে। বলো, জ্বলন্ত বস্তুর জন্য কোন গ্লাভস? জ্বলন্ত বস্তুর জন্য কোন গ্লাভস? প্রথম প্রশ্ন। কোন কোন পাল্লায়, কোনটার মধ্যে 100টা দাগ কাটা থাকে? 100টা দাগ কাটা থাকে কোনটায়? পলভঙ্গি না সার্টোরিয়াস? পলভঙ্গি না সার্টোরিয়াস? HCl আর NaClO4, HCl আর NaClO4 এই দুইটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি? প্রাইমারি না সেকেন্ডারি? 99 ডিগ্রি সেলসিয়াস এটা কার তাপমাত্রা? ওয়াটার বাথ নাকি
পোর্সেলিন বাটি, ওয়াটার বাথ নাকি পোর্সেলিন বাটি? পোর্সেলিন বাটির তাপমাত্রা যদি 99 না হয় তাহলে পোর্সেলিন বাটির এক্সাক্ট তাপমাত্রা কত? পোর্সেলিন বাটির তাপমাত্রা কত এটা কমেন্ট করবা। বলো বুরেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? বুরেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? বুরেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? আমার পরের প্রশ্ন তোমরা উত্তর দিবা বিউটানল 2 এর বিকল্প কোনটা? বিউটানল 2 এর বিকল্প কোনটা এটার উত্তর দিবা। আমার পরের প্রশ্ন সবাই উত্তর দাও 10% সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার চোখকে অন্ধ করতে কত সেকেন্ড সময় নিবে? 10% সোডিয়াম হাইড্রোক্সাইড চোখ অন্ধ করতে কত সেকেন্ড সময় নিবে? পরের প্রশ্ন ফরমালিন যেটা আছে এই ফরমালিনে ফর্মালডিহাইড কত পার্সেন্ট? ফরমালডিহাইড কত পার্সেন্ট? ফরমালডিহাইড কত পার্সেন্ট? ঠিক আছে। তারপরে প্রশ্ন হাতে যদি অ্যাসিড পড়ে তাহলে কতটুকু সোডিয়াম বাইকার্বনেট দিবা? হাতে অ্যাসিড পড়লে কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে? হাতে অ্যাসিড পড়লে কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট দিবা? বলতো যে যখন আমরা সোডিয়াম কার্বনেটকে পরিষ্কারক হিসেবে ইউজ করছিলাম তখন কয় পার্সেন্ট নিছিলাম? 5% নাকি 10%? সোডিয়াম কার্বনেট পরিষ্কারক হিসাবে কয় পার্সেন্ট? এটা সবাই কমেন্ট করবা। বলতো পলভঙ্গিতে কতগুলা দাগ কাটা থাকে? তারপর বলো 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান কত? 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান কত? 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান কত? এটা সবাই কমেন্ট করবা। এরপর বলো চোখ রক্তবর্ণ হয়ে যায় কার জন্য? গ্লাস ক্লিনার নাকি টয়লেট ক্লিনার? চোখ রক্তবর্ণ হয়ে যায় কার জন্য? আমি দুইটা জিনিসের নাম বলবো, তোমার বলতে হবে কোনটা পার্মানেন্টলি কিডনি নষ্ট করবে, পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর মধ্যে পার্মানেন্ট ড্যামেজ কোনটা করবে? বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা কত? বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা কত? এরপর বলবা বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা যদি পারো তাহলে বলতে হবে বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত? সর্বোচ্চ তাপমাত্রা বুনসেন বার্নারের কত? এটা সবাই কমেন্টে বলবা। পরের প্রশ্ন সবাই বুঝে শুনে উত্তর দিবা যে আমরা যে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বলছি মাইক্রোর আয়তন কত? 20, 2 নাকি 0.2? 20, 2 নাকি 0.2? এটা মাইক্রোর আয়তন কত? এটা সবাই একটু কমেন্ট করবা। তারপর সবাই আমাকে বলবা Hg2Cl2 এর ডাক নাম কি? এটা কি পিভিসি তৈরির প্রভাবক নাকি ক্যালোমেল? Hg2Cl2 এই জিনিসটা কি? এটা সবাই একটু কমেন্ট করবা। তারপরে প্রশ্ন অন্তস্থ বিজারণ শিখা যেটা ওখানে কার্বন মনোক্সাইড পাবা নাকি কার্বন ডাইঅক্সাইড পাবা? বিজারণ শিখায় কার্বন মনোক্সাইড পাবা নাকি কার্বন ডাইঅক্সাইড পাবা? এরপর বলবা সোডিয়ামের যে শিখা পরীক্ষা এই সোডিয়ামের শিখা পরীক্ষায় এটাকে আমরা আঙ্গিক বিশ্লেষণ বলবো নাকি মাত্রিক বিশ্লেষণ বলবো? আঙ্গিক বলবো নাকি মাত্রিক বলবো? বাতাসের অক্সিজেনের সাথে যে বিক্রিয়া করে সে কি প্রাইমারি না সেকেন্ডারি? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া যে করে সে কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? সবাই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে আমাদের একটু ভালো রিভিশন হবে। বলতো বিউটানল 2 এর বিকল্প কোনটা? বিউটানল 2 এর বিকল্প কোনটা? পরের প্রশ্ন বলবা জাইলিনের বিকল্প কোনটা? জাইলিনের বিকল্প কি বেনজিন নাকি টোলুইন? জাইলিনের বিকল্প বেনজিন নাকি টোলুইন? কিডনি নষ্ট করে আর ক্যান্সার সৃষ্টি করে একজনের কাজ ছিল, সে কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফরমালিন নাকি পটাশিয়াম ডাইক্রোমেট? কিডনি নষ্ট করে আর ক্যান্সার সৃষ্টি করে একজনের কাজ ছিল, তার সম্পর্কে একটু বলো। রেকটিফাইড স্পিরিটে পানির পরিমাণ কত? 95.6 নাকি 4.4? রেকটিফাইড স্পিরিটে পানির পরিমাণ কত? সবাইকে অনেকগুলো প্রশ্ন র্যাপিড ফায়ার ধরে ফেললাম, আশা করি সবাই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি মনে আছে। আমি আর 2-1টা কোশ্চেন ধরবো। আজকে অনেকক্ষণ পড়াইলাম, সবাই আশা করি ক্লাসটা এনজয় করছো। ক্লাসের নোটটা সবাই গ্রুপে শেয়ার করার চেষ্টা করবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা, টাটা।